আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি প্রেগনেন্সি উইথ আইরিস নেগেটিভ মাদারের বাকি অংশটুকু কভার করার চেষ্টা করব। তো আমি ম্যানিফেস্টেশন অফ আরএস আইসোইমিউনাইজেশন দিয়ে শুরু করব এই ভিডিওটি। এখন কী ম্যানিফেস্টেশন হয় যখন একটা আরএস নেগেটিভ মাদার প্রেগনেন্ট উইথ আরএস পজিটিভ ফিটাস, হ্যাঁ, তখন মায়ের কি আসলে কোনো সিমটমস ডেভেলপ করে? ম্যাক্সিমাম ক্ষেত্রে আরএস ইনকমপ্যাটিবিলিটি হলে মাদের তেমন কোনো সিমটমস ডেভেলপ করে না। মাদার এক্সিবিট নো সিমটমস অফ আরএস ইনকমপ্যাটিবিলিটি, বাট এটা ফিটাসকে মেনলি এফেক্টেড করে। কিন্তু আরএইচ আইসোইমিউনাইজেশনের সাথে কিছু ম্যাটার্নাল কন্ডিশন রিলেটেড আছে, যেমন প্রিএক্লাম্পসিয়া, পলিহাইড্রামনিওস, বিগ বেবি এবং বিগ বেবি রিলেটেড যে কমপ্লিকেশনটা হতে পারে আপনার পোস্টপার্টাম হেমোরেজ এইসব। তাহলে যদি আইসোইমিউনাইজেশন হয়, মাদারের তেমন কোনো সিমটমস থাকে না, কিন্তু কিছু সিমটমস অ্যাসোসিয়েটেড কিছু ফ্যাক্টরস থাকতে পারে, যেমন প্রিএক্লাম্পসিয়া, পলিহাইড্রামনিওস, বিগ বেবি এবং বিগ বেবি অ্যাসোসিয়েটেড কিছু সমস্যা, যেমন বার্থ ট্রমা, পিপিএইচ এইসব। আচ্ছা, এখন ফিটাল কী ম্যানিফেস্টেশন হয়? ফিটাল ম্যানিফেস্টেশন মানে হিমোলাইটিক ডিজিজ অফ দ্য ফিটাসকে আমরা দুই ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। একটা হচ্ছে অ্যান্টিপার্টাম ম্যানিফেস্টেশন, একটা হচ্ছে পোস্টপার্টাম ম্যানিফেস্টেশন। অ্যান্টিপার্টাম ম্যানিফেস্টেশনটা সেটা হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাইল্ড এফেক্টেড ফিটাস, মডারেটলি এফেক্টেড ফিটাস অ্যান্ড সিভিয়ারলি এফেক্টেড ফিটাস। আচ্ছা, এখন যেসব ফিটাসরা মাইল্ডলি এফেক্টেড হয় সেসব ফিটাসে দেখা যায় শুধুমাত্র মাইল্ড হাইপার বিলিরুবিনিমিয়া হয়, যেহেতু এটা একটা হিমোলাইটিক ডিজিজ, আরবিসি ভেঙে যাচ্ছে, হিম প্লাস বিলিরুবিন ফর্মেশন হয় আরবিসি ভেঙে, এবং দেখা যায় যে মাইল্ডলি যেসব ফিটাসগুলো এফেক্টেড হয় তাদের শুধুমাত্র হাইপার বিলিরুবিনিমিয়া থাকে, এনিমিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা হচ্ছে মাইল্ডলি এফেক্টেড ফিটাস। আচ্ছা, এখন মডারেটলি এফেক্টেড ফিটাসে কী থাকে? মডারেটলি এফেক্টেড ফিটাসে এনিমিয়া আর হাইপার বিলিরুবিনিমিয়া এই দুটো কম্বিনেশন থাকে। আর সিভিয়ারলি এফেক্টেড ফিটাসে কী হয়? সিভিয়ারলি এফেক্টেড ফিটাসে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন ডেভেলপ করে, সেটাকে আমরা বলি ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আচ্ছা, এখন আমি এই ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা একটু ডিটেলসে বলবো। ব্লাস্টোসিস ফিটালিসটা এটা হচ্ছে কি ক্যারেক্টারাইজড বাই সিভিয়ার হিমোলাইটিক এনিমিয়া আর জন্ডিস, ঠিক আছে? ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস হলে সিভিয়ার, এটা ইন্ডিকেট করে যে সিভিয়ার হিমোলাইটিক এনিমিয়া আর জন্ডিস হয় ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসে। এবং এটার একটা মোস্ট সিভিয়ার ফর্ম অফ ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা হচ্ছে কি হাইড্রপস ফিটালিস, ঠিক আছে? ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসে হাইড্রপস ফিটালিস হয়। এই হাইড্রপস ফিটালিসটা কীভাবে আমরা হাইড্রপস ফিটালিসে কী হয়? এই হাইড্রপস ফিটালিস ইজ ক্যারেক্টারাইজড বাই জেনারেলাইজ ইডিমা। পুরো সব জায়গায় বাচ্চা ইডিমা ডেভেলপ করবে। কোথা থেকে? জেনারেলাইজ ইডিমা হবে, সাবকিউটেনিয়াস ইডিমা হবে, স্কাল্প ইডিমা হবে, অ্যাসাইটিস হবে, পেরিকার্ডিয়াল ইফিউশন হবে, হাইড্রোথোরাক্স ফর্মেশন হবে, এবং কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যাবে, হাই আউটপুট কার্ডিয়াক, এবং এই কার্ডিয়াক আউটপুটটার বেড়ে যাওয়ার কারণে হাই আউটপুট কার্ডিয়াক ফেলও ডেভেলপ করে। এবং এই যে আরবিসি যে ভেঙে যাচ্ছে, হ্যাঁ, তখন দেখা যায় যে ফিটাসটার মধ্যে কিছু এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস তখন চলতে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এই ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা একটু ডিটেলসে বলতে চাই যে এটা সিভিয়ার সিভিয়ারলি যখন বাচ্চাটা এফেক্টেড হয় আর আইসোইমিউনাইজেশন, তখন ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা ডেভেলপ করে। আচ্ছা, এই ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসটাতে কী হয় যে মানে ফার্স্ট বেবি তো এসকেপ করে যায়, সেকেন্ড বেবিতে যখন হচ্ছে অ্যান্টিবডিগুলা প্লাসেন্টা ক্রস করে ফিটাল সার্কুলেশনে আসে, তখন সেই অ্যান্টিবডি যে বাচ্চার যে আরএইচ অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন করে এবং হিমোলাইসিস হয় এবং আরবিসি ভেঙে হিম প্লাস বিলিরুবিন ফর্মেশন করে, ঠিক আছে? আচ্ছা, এখন এই হিম প্লাস বিলিরুবিন ফর্মেশন করে এবং দেখা যায় যে তখন বাচ্চা শরীরে তো আরবিসি ভেঙে গিয়ে এনিমিয়া ডেভেলপ করে, প্লাস হচ্ছে তাদের কিছু এক্সট্রা মেডুলারি ইরাইথ্রোপয়েসিস চলতে থাকে। হ্যাঁ, এক্সট্রা মেডুলারি ইরাইথ্রোপয়েসিস চলার কারণে কিছু ইম্যাচিউর ইরাইথ্রোব্লাস্ট ফিটাল ব্লাডে পাওয়া যায়, ঠিক আছে? ইম্যাচিউর ইরাইথ্রোব্লাস্ট এক্সট্রা মেডুলারি ইরাইথ্রোপয়েসিসের কারণে, এই কারণে এই টার্মটাকে বলা হয়েছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে? কারণ এক্সট্রা মেডুলারি ইরাইথ্রোপয়েসিসের কারণে কিছু ইম্যাচিউর ইরাইথ্রো
ইরাইথোব্লাস্ট ফিটাল সার্কুলেশনে পাওয়া যায়, এই কারণে টার্মটা হচ্ছে ইরাইথোব্লাস্টোসিস ফিটালিস। আচ্ছা, এখন বাচ্চার শরীরে হিমোলাইসিস হয়ে আরবিসি ভেঙে হিম প্লাস বিলিরুবিন ফর্মেশন হয়। আচ্ছা, এখন এই বিলিরুবিনের কারণে তো হাইপার বিলিরুবিনিমিয়া বা বাচ্চার শরীরে তো জন্ডিস ডেভেলপ করার কথা, তাই না, পেটের ভিতরে যখন ফিটাসটা থাকে। বাট এটা মনে রাখতে হবে যে কার্নিকটেরাস আর জন্ডিস এই দুইটা হচ্ছে ম্যানিফেস্টেশন পোস্টনেটাল পিরিয়ডে হয়, অ্যান্টিনেটাল পিরিয়ডে না। ঠিক আছে, যদিও আরবিসি ভেঙে হিম প্লাস বিলিরুবিন হয়, বাট বাচ্চার শরীরে কিন্তু যখন পেটের ভিতরে বাচ্চাটা থাকে ফিটাসের মধ্যে জন্ডিস ডেভেলপ করে না, কারণ এই হিম এবং বিলিরুবিন দুইটাই কিন্তু হচ্ছে প্লাসেন্টা দিয়ে মায়ের শরীরে চলে আসে ম্যাটার্নাল সার্কুলেশনে, এবং ম্যাটার্নাল সার্কুলেশন থেকে এটা ম্যাটার্নাল লিভার দিয়ে এটা মেটাবোলাইজড হয়ে, অর্থাৎ হচ্ছে গিয়ে এটা কনজুগেট হয়ে ম্যাটার্নাল সার্কুলেশন থেকে এটা লিভারে যায় এবং কনজুগেট হয়ে এটা হচ্ছে ওয়াশ আউট হয়ে যায়। ঠিক আছে, কাজেই যদিও হিমোলাইটিক ডিজিজ ইন দ্য ফিটাসের ক্ষেত্রে আরবিসি ভেঙে গেলেও সেই সময় জন্ডিস ডেভেলপ করবে না। ঠিক আছে, জন্ডিস সেটা হচ্ছে একটা পোস্ট ন্যাটাল ম্যানিফেস্টেশন। আচ্ছা, এখন এই যে আরবিসি ভেঙে যাচ্ছে বাচ্চার শরীরে, মানে ফিটাসের সার্কুলেশনে এবং হিম প্লাস বিলিরুবিন ফর্মেশন হচ্ছে, এই দুইটাই কিন্তু হচ্ছে গিয়ে প্লাসেন্টা ক্রস করে মায়ের সার্কুলেশনে এসে এবং এটা মেটাবোলাইজ হয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে হচ্ছে গিয়ে জন্ডিস ডেভেলপ করছে না, কিন্তু বাচ্চার সিভিয়ার এনিমিয়া হবে এবং বাচ্চার শরীরে যে আরবিসি ডিস্ট্রাকশন সেটা প্রোডাকশনের থেকে অনেক বেশি হবে। হ্যাঁ, এই কারণে হচ্ছে কি সিভিয়ার এনিমিয়া ডেভেলপ করবে এবং টিস্যু অ্যানক্সিমিয়া ডেভেলপ করবে এবং মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে। এখন বাচ্চার শরীরে কোনো টিস্যুতে অক্সিজেন যাচ্ছে না, ঠিক আছে, অ্যানক্সিমিয়া ডেভেলপ করতেছে, এই কারণে লিভারে ইনজুরি হবে। লিভারে ইনজুরি হওয়ার কারণে কি হবে, যে লিভারে থেকে যে প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবুলিন এগুলো তৈরি হতে পারবে না, তাহলে কি হবে, অ্যালবুমিনিমিয়া বা হাইপোপ্রোটিনিমিয়া ডেভেলপ করবে। এবং বাচ্চার শরীরে আমরা জানি যখনই হাইপোবিলিরুবিনিমিয়া অথবা হাইপার অ্যালবুমিনিমিয়া হয় তখন ইডিমা ডেভেলপ করে। এই কারণেই হচ্ছে কি বাচ্চার শরীরে তখন সারা জায়গায় ইডিমা হবে, জেনারেলাইজ ইডিমা হবে, স্কাল্প ইডিমা হবে এবং অ্যাসাইটিস হবে, পেরিকার্ডিয়াল ইফিউশন হবে, হাইড্রোথোরাক্স হবে এবং হার্টে হচ্ছে গিয়ে হাই কার্ডিয়াক আউটপুটটা অনেক বেড়ে যাবে এবং হেপাটোস্প্লিনোমেগালি হবে। এবং এই যে হার্টে যে একটা ভেনাস রিটার্নটা বেড়ে যাচ্ছে, কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যাচ্ছে, এই কার্ডিয়াক ফেলিওরের কারণেই মেনলি আলটিমেটলি ফিটাল ডেথ হয়। ঠিক আছে, 20 to 30% ফিটাসের ক্ষেত্রে ইরাইথোব্লাস্টোসিস ফিটাসের ফিটাল ডেথের কারণ হচ্ছে কি এই হাই আউটপুট কার্ডিয়াক ফেলিওর। ঠিক আছে, তাহলে ইরাইথোব্লাস্টোসিস ফিটালিসটা আমরা কি বলবো, যে যখনই কোনো হচ্ছে গিয়ে সেকেন্ড বেবিতে যখন এই আরএইচ অ্যান্টিবডি মায়ের শরীর থেকে বাচ্চার সার্কুলেশনে যাবে, ফিটাল সার্কুলেশনে যাবে, তখন ম্যাটার্নাল সার্কুলেশনে যে অ্যান্টিবডি ফিটাল যে আরএইচ অ্যান্টিজেন সেটার সাথে বাইন্ড করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন করবে এবং ফিটাল আরবিসিগুলো ব্রেকডাউন হয়ে যাবে। আরবিসি ব্রেকডাউন হয়ে হিম প্লাস বিলিরুবিন ফর্মেশন করবে, কিন্তু হিম প্লাস বিলিরুবিন এই দুইটাই দেখা যায় যে ফিটাল প্লাসেন্টা ক্রস করে ম্যাটার্নাল সার্কুলেশনে আসে এবং ম্যাটার্নাল সার্কুলেশনে এসে মায়ের শরীরে এটা মেটাবোলাইজড হয়ে ওয়াশ আউট হয়ে যায়, যার কারণে যখন ফিটাসে জন্ডিস ডেভেলপ করে না বা কার্নিকটেরাস ডেভেলপ করে না, কি ডেভেলপ করে, সিভিয়ার এনিমিয়া। এবং সিভিয়ার এই যে এনিমিয়া, এই কারণে টিস্যু অ্যানক্সিমিয়া হয়, অর্থাৎ টিস্যুগুলো অক্সিজেন পায় না এবং টিস্যু ইনজুরি হয়, লিভারে ইনজুরি হয়, লিভার ঠিক মতন কাজ করতে পারে না এবং ফিটালের লিভার কাজ করতে পারে না, ফিটাসের হাইপোপ্রোটিনিমিয়া বা হাইপারঅ্যালবুমিনিমিয়া ডেভেলপ করে, এই কারণে ইডিমা হয় এবং জেনারেলাইজ ইডিমা হয় এবং সব জায়গায় পানি চলে আসে এবং হাই আউটপুট কার্ডিয়াক ফেলিওরের কারণে আলটিমেটলি ফিটাসের ডেথ হয়ে যায়। আচ্ছা, এখন যে আমি বললাম যে বিলিরুবিন আর হিমটা হচ্ছে গিয়ে ম্যাটার্নাল সার্কুলেশন থেকে লিভার দিয়ে এটা ওয়াশ আউট হয়ে যাচ্ছে মেটাবোলাইজড হয়ে। ঠিক আছে, বিলিরুবিনটা কনজুগেটেড বিলিরুবিন হয়ে ওয়াটার সলিবল হয়ে এটা ওয়াশ আউট হয়ে যাচ্ছে। কিন্তু যখনই বাচ্চাটা যখন ডেলিভারির পরে, হ্যাঁ, নিউবর্নের শরীরে কী হয়, যখন এই হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন যখন হয় তখনও তো এই হিমোলাইসিসটা চলতে থাকে এবং যে বিলিরুবিন হয়, হাইপার বিলিরুবিনিমিয়া, তখন কি হয়, তখন বাচ্চার শরীরে যে লিভারটা আছে সেটাতে হচ্ছে গিয়ে গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা কম থাকার কারণে সেই বিলিরুবিনগুলোকে ঠিকভাবে এটা ওয়াশ আউট করতে পারে না। ঠিক আছে, এবং যখনই হচ্ছে গিয়ে ফিটাস লিভারে গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা যেহেতু হচ্ছে গিয়ে কম থাকার কারণে
গ্লুকোরোনাইজ ট্রান্সফারেজ এনজাইম যেটা, সেটা হচ্ছে গিয়ে কম থাকার কারণে ফিটাসের যে লিভার ক্যান নট ওয়াশ আউট বা হচ্ছে গিয়ে এই বিলিরুবিনটাকে কনজুগেট করতে পারে না। ঠিক আছে, কনজুগেট করতে না পারার কারণে বিলিরুবিনগুলো বাচ্চার শরীরেই থেকে যায়, হাইপার বিলিরুবিনেমিয়া হয় এবং এই বিলিরুবিনগুলো বিভিন্ন টিস্যুতে ডিপোজিট হওয়ার কারণে বাচ্চার শরীরে জন্ডিস ডেভেলপ করে। ঠিক আছে, বাচ্চা শরীরে জন্ডিস ডেভেলপ করে, প্লাস হচ্ছে গিয়ে এই যে বিলিরুবিন সেটা হচ্ছে গিয়ে যেহেতু কনজুগেট হতে পারছে না, আনকনজুগেটেড থেকে যাচ্ছে, সেই আনকনজুগেটেড বিলিরুবিনটা কিন্তু লিপিড সলিবল, এটা ব্রেন ব্যারিয়ার ক্রস করে এটা ব্রেনে চলে যায় এবং কার্নিকটেরাস ডেভেলপ করে। তাহলে এখন বোঝা গেল যে কখন জন্ডিস আর কার্নিকটেরাস ডেভেলপ করবে, এটা কখনোই ফিটাসে ডেভেলপ করবে না, এটা নিউবর্নে ডেভেলপ করবে। কেন করবে? কারণ বাচ্চার যে লিভার আছে সেখানে গ্লুকোরোনাইজ ট্রান্সফারেজ এনজাইমটা কম থাকে, সেটা হচ্ছে হাই বিলিরুবিনটাকে ওয়াশ আউট করতে পারতেছে না, কনজুগেট করতে পারতেছে না, যার কারণে আনকনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে, জন্ডিস ডেভেলপ করতেছে। এবং এই যে বিলিরুবিন সেগুলো হচ্ছে নিউরোটক্সিক, সেগুলো হচ্ছে গিয়ে যেহেতু কনজুগেট হতে পারছে না, লিপিড সলিবলি থেকে যাচ্ছে, ব্রেন ব্যারিয়ার ক্রস করে যাচ্ছে এবং এটা ব্রেনে গিয়ে কার্নিকটেরাস ফর্মেশন করতেছে। আচ্ছা, এই যে এখন ঠিক আছে, এভাবেই হচ্ছে গিয়ে ইলেকট্রোপ্লাস্টোসিস ফিটালিসটা ডেভেলপ করে। আচ্ছা, তাহলে আমি বলতেছিলাম ম্যানিফেস্টেশন। তো মায়ে তো আমি বললাম যে কোনো ম্যানিফেস্টেশন হয় না, বাট কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর যেমন প্রিএক্লাম্পসিয়া, পলিহাইড্রামিনোজ, বিগ বেবি এবং বিগ বেবি অ্যাসোসিয়েটেড প্রবলেম যেমন বার্থ ট্রমা, পোস্টপার্টাম হেমোরেজ, এগুলো হতে পারে। আর অ্যান্টিপার্টাম ম্যানিফেস্টেশনের মধ্যে আমরা বললাম মাইল্ডলি এফেক্টেড, মডারেটলি এফেক্টেড আর হচ্ছে সিভিয়ারলি এফেক্টেড। মাইল্ডলি এফেক্টেড ফিটাসের মানে এটা হচ্ছে অ্যান্টিপার্টাম ফিটাসের মধ্যে কী হয়, আর মাইল্ডলি এফেক্টেড যখন হবে তখন হচ্ছে মেনলি হাইপার বিলিরুবিনিমিয়া পাওয়া যায়, মাইল্ড, এবং সাথে এনিমিয়া থাকতে পারে, নাও থাকতে পারে। যখন মডারেটলি এফেক্টেড হয় তখন এনিমিয়া প্লাস হাইপার বিলিরুবিনিমিয়া আমরা এটা কম্বিনেশন পাবো, এবং যখন সিভিয়ারলি এফেক্টেড ফিটাস হবে তখন আমরা পাবো ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস এবং আমরা পাবো হচ্ছে হাইড্রোস ফিটালিস। ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস কীভাবে হয়, হাইড্রোস ফিটালিসে আমরা কী পাই সেটা আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। এবং এখন আরেকটা কী হয়, আইওটি হয়। আইওটি কেন হয়? আইওটিটা হয় আমি বলেছি যে হাই আউটপুট কার্ডিয়াক ফেলোরের কারণে মেনলি ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটাসের যে আইওটি হয়ে যায় উইদিন দ্য ইউটেরো। এখন পোস্টনাটাল ম্যানিফেস্টেশন আমি আলোচনা করে ফেলছি। পোস্টনাটাল ম্যানিফেস্টেশন কী হবে, মানে আরএস আইসোইমিউনাইজেশন বাচ্চাগুলো সাধারণত দেখা যায় যে ডেলিভারি পরপরই মারা যায়। হ্যাঁ, নিওনেটাল ডেথ সুন আফটার ডেলিভারি। আচ্ছা, আজানটা শেষ হোক, তারপর আমি কন্টিনিউ করছি।
আচ্ছা, পোস্টনেটাল ম্যানিফেস্টেশনের মধ্যে নিওনেটাল ডেথ সুন আফটার ডেলিভারি, এবং যেসব নিউবর্ন হাইড্রোস্পিটালিস্ট নিয়ে ডেভেলপ করে তাদের এক্সট্রিমলি পেইল থাকে, মানে তাদের হচ্ছে কনজেনিটাল এনিমিয়া ডেভেলপ করে, হেমাটোক্রিট লেস দেন 5 থাকে, আর ইকটেরাস গ্র্যাভিস নিওনেটারাম ডেভেলপ করে। ইকটেরাস গ্র্যাভিস নিওনেটারাম মানে হচ্ছে ইকটেরাস গ্র্যাভিস নিওনেটারাম মানে জন্ডিস। সেটা কেন ডেভেলপ করে আমি বললাম, কারণ যে বাচ্চার লিভারে যে লো গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্স এনজাইম থাকে সেটা হচ্ছে গিয়ে এই হাই বিলিরুবিনটাকে ওয়াশ আউট করতে পারে না, মানে কনজুগেট করতে পারে না। এই কারণে বাচ্চার শরীরে বিলিরুবিনটা বেড়ে যায়, যেটা হচ্ছে গিয়ে এই কারণে হচ্ছে বিভিন্ন টিস্যুতে বিলিরুবিন ডিপোজিট হয়ে জন্ডিস ডেভেলপ করে, এবং ইভেনচুয়ালি এটা হচ্ছে লিপিড সলিবল যে বিলিরুবিনগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে কার্নিক টেরাস ডেভেলপ করে। এখন কার্নিক টেরাসটা কি? কার্নিক টেরাসটা হচ্ছে গিয়ে লস অফ মডো রিফ্লেক্স, ঠিক আছে। আর বাচ্চাদের ডিফেক্টিভ পশ্চার থাকবে, পুয়ার ফিডিং হবে, ইনঅ্যাক্টিভিটি থাকবে, এবং ফ্রন্টাল এলিগুলো বালজিং থাকবে, হাই পিচ ক্রাই থাকবে, সিজার্স থাকতে পারে, এবং লং টার্ম কমপ্লিকেশন হিসেবে থাকে তাদের হাইপোটোনিয়া হয়, হিয়ারিং লস হয়, এবং তাদের কিছু মেন্টাল রিটার্ডেশন থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে পোস্টনেটাল ম্যানিফেস্টেশনের মধ্যে আছে নিওনেটাল ডেথ, কনজেনিটাল এনিমিয়া, ইকটেরাস গ্র্যাভিস নিওনেটারাম, আর হচ্ছে কার্নিক টেরাস, ঠিক আছে। এখন আমি যেটা বললি যে আমরা এই আরএইচ এই যে ইরাথ্রোব্লাস্টোসিস ফিটালিস বা আর এই যে প্রবলেমটা প্রেগনেন্সিতে, সেটা কি প্রিভেন্টেবল? এটা অনেক প্রিভেন্টেবল। তার কারণে আমরা আমরা ওয়ার্ডে কি খুব একটা ম্যানেজ করি আরএস নেগেটিভ মাদার করি না, এই কারণে ম্যানেজমেন্টটা এত জটিল আমরা মনেও রাখতে পারি না। যেগুলো আমরা প্র্যাকটিস করি ওয়ার্ডে সেগুলোই সাধারণত আমাদের মনে থাকে, যেহেতু আমরা এটাকে অনেকটাই প্রিভেন্ট করে ফেলতেছি। এই কারণে দেখা যায় যে এটা আমাদের তেমন একটা ম্যানেজ করা লাগে না। এখন প্রিভেনশনটা আমরা কিভাবে করছি? এখন আমরা হচ্ছে রুটিন অ্যান্টিনেটাল অ্যান্টি-ডি প্রোফাইল্যাক্সিস দিই, রুটিন অ্যান্টিনেটাল অ্যান্টি-ডি প্রোফাইল্যাক্সিস দিই। এখন আমরা তো যে কোনো আরএস নেগেটিভ মাদার হলে সবাইকে আমরা তাদেরকে অ্যান্টিবডি টাইটার করব, ঠিক আছে। এখন যদি অ্যান্টিবডি টাইটার নেগেটিভ থাকে অর্থাৎ মা যদি নন সেন্সিটাইজ থাকে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে অ্যান্টি-ডি দিব, ঠিক আছে। যেসব মারা অলরেডি সেন্সিটাইজ তাদের অ্যান্টি-ডির দরকার নাই, ঠিক আছে। তাদের তো অলরেডি হচ্ছে গিয়ে অ্যান্টিবডি প্রোডাকশন হয়েই আছে বডিতে, তাদেরকে আমরা অ্যান্টি-ডি দিয়ে আর কি করব? তাহলে রুটিন অ্যান্টিনেটাল অ্যান্টি-ডি প্রোফাইল্যাক্সিস আমরা কাদেরকে দিব? অল নন সেন্সিটাইজ আরএইচ নেগেটিভ মাদার, ঠিক আছে। অ্যান্টিবডি টাইটার যদি নেগেটিভ থাকে বা নট ডিটেক্টেড থাকে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে রুটিন অ্যান্টি-ডি প্রোফাইল্যাক্সিস দিব, ঠিক আছে। এমনিতে আর এটা কখন দেওয়া হয়? 28 উইকস অফ প্রেগনেন্সিতে দেওয়া হয় 300 মাইক্রোগ্রাম, এটা ইন্টারমাসকুলারি দেওয়া হয়, এবং আরেকটা রিপিট ডোজ দেওয়া হয় 34 উইকসে, ঠিক আছে। তাহলে আমরা ডিউরিং প্রেগনেন্সি অল আরএস নেগেটিভ মাদার নন সেন্সিটাইজ দুইটা রুটিন অ্যান্টিনেটাল অ্যান্টি-ডি প্রোফাইল্যাক্সিস দিব, একটা দিব 28 উইকসে আর একটা দিব হচ্ছে 34 উইকসে। আর তারপর ফলোয়িং ডেলিভারি আমরা অ্যান্টি-ডি দিব। ফলোয়িং ডেলিভারি আমরা উইদিন 72 আওয়ার্সের মধ্যে অ্যান্টি-ডি দিব। এটা হচ্ছে 300 মাইক্রোগ্রাম আইএম দিব ইন্ট্রামাসকুলারি, যদি বাচ্চা পজিটিভ হয়। আমরা বাচ্চা ডেলিভারি করার পরে তো আমরা বাচ্চা ব্লাড গ্রুপটা দেখব। বাচ্চা ব্লাড গ্রুপ যদি আরএস পজিটিভ হয়, সেই ক্ষেত্রে আমরা মাকে অ্যান্টি-ডি দিব, সেটা হচ্ছে 300 মাইক্রোগ্রাম ইন্টারমাসকুলারি উইদিন 72 আওয়ার্স। আচ্ছা, এটা তো তাহলে ডিউরিং প্রেগনেন্সি। একটা হচ্ছে কি সকল নন সেন্সিটাইজ মাদারকে আমরা দিব 28 উইকসে, আর একটা দিব 34 উইকসে। আর আফটার ডেলিভারি ইফ ফিট বা দ্য নিউবর্ন ইজ আরএইচ পজিটিভ, সেই ক্ষেত্রে আমরা উইদিন 72 আওয়ার্সের মধ্যে অ্যান্টি-ডি প্রোফাইল্যাক্সিস দেবো। কত দিব? 300 মাইক্রোগ্রাম ইন্টারমাসকুলারি। আচ্ছা, আর কখন আমরা দিই? যখনই কোনো রকম হচ্ছে গিয়ে ফিটোম্যাটার্নাল হেমোরেজ হবে, তার পরপরই আমরা কিন্তু আরএস নেগেটিভ মাদারকে অ্যান্টি-ডি দিব, ঠিক আছে। এখন সেগুলো আমি একটু তাড়াতাড়ি বলে ফেলি যে কখন দিব। যদি ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শনের ক্ষেত্রে তো খুব একটা বেশি ব্লিডিং হয় না ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা দিব 50 মাইক্রোগ্রাম। আর সেকেন্ড ট্রাইমেস্টার ব্লিডিং যেমন এপিএস টু প্লাসেন্টা প্রিভি অ্যাবড্রাপশন প্লাসেন্টা, সেই ক্ষেত্রে আমরা 300 মাইক্রোগ্রাম হচ্ছে গিয়ে আমরা অ্যান্টি-ডি দিব, ঠিক আছে। আর হচ্ছে ফলোয়িং ডেলিভারিতে আমি বললামই 300 মাইক্রোগ্রাম। আচ্ছা, একটোপিক প্রেগনেন্সি অথবা মোলার প্রেগনেন্সি, সেটাও হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার ব্লিডিং, এটাতে খুব একটা ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয় না বলে, এই কারণে আমরা দিব তখন কত? 50 মাইক্রোগ্রাম, ঠিক আছে। কিন্তু যে কোনো ধরনের প্রসিডিওর যেমন অ্যামনোসিনথেসিস, করনিক ভিলাস স্যাম্পলিং, তারপরে এপিএইচ, এক্সটার্নাল কেফালিক ভার্সন, এসবের ক্ষেত্রে আমরা 300 মাইক্রোগ্রাম অ্যান্টি-ডি দিব। আচ্ছা, এখন অ্যান্টি-ডি দিব কখনো অনেক বেশি ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়,
ঠিক আছে। এত বেশি ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয় যে হচ্ছে গিয়ে এই 300 মাইক্রোগ্রাম অ্যান্টি-ডি দিয়ে কাজ হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে মানে আমরা কিভাবে মেজর করব যে আমরা কতটুকু অ্যান্টি-ডি আসলে দেবো, সেটা ডিটেক্ট করারও কিন্তু একটা টেস্ট আছে। সেই টেস্টটার নাম, আমার প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হতে পারে, তাও আমি বলি, সেটা হচ্ছে গিয়ে কেইহজার ভেটকি টেস্ট, ঠিক আছে, CLEIHAUER। হ্যাঁ, ক্লেহর ভেটকি টেস্ট, এটা কি ক্লেহর ভেটকি টেস্টটা কি? এটা হচ্ছে কি আমরা কি পরিমাণ ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়েছে সেটাকে আমরা মেজর করতে পারি, ক্যালকুলেট করতে পারি এই টেস্টের মাধ্যমে। সেখানে যদি দেখা যায় যে ম্যাটার্নাল সার্কুলেশনে 80টা ফিটাল আরবিসি আছে, ঠিক আছে, ম্যাটার্নাল সার্কুলেশনে আমরা যদি 50টা লো পাওয়ার ফিল্ড ম্যাটার্নাল পেরিফেরাল ব্লাড ফিল্মে 50 লো পাওয়ার ফিল ইন ম্যাটার্নাল ব্লাড ফিল্মে যদি আমরা 80টা ফিটাল ইরেথ্রোসাইট পাই, তাহলে এটা ইন্ডিকেট করে যে 4 ml ফিটোম্যাটার্নাল ট্রান্সফিউশন হয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে কি এই পদ্ধতিতে আমরা কি করি, এই পদ্ধতিতে আমরা অ্যাপ্রক্সিমেট কতটুকু অ্যামাউন্ট অফ ফিটাল ব্লাড ইন্টার্ড ইন্টু দ্য ম্যাটার্নাল সার্কুলেশন সেটাকে ক্যালকুলেট করি। এবং এই টেস্টটা অবশ্যই করতে হবে যে কোনো ধরনের ফিটোম্যাটার্নাল হেমোরেজ হওয়ার 2 ঘন্টার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আর এই পদ্ধতিতে আমরা যদি দেখি যে ম্যাটার্নাল পেরিফেরাল ব্লাড ফিল্মে 50 লো পাওয়ার ফিল্ডে 80টা ফিটাল ইরেথ্রোসাইট থাকে, তাহলে আমাদের বুঝতে হবে কতটুকু ফিটোম্যাটার্নাল ট্রান্সফিউশন হয়েছে, 4 ml, ঠিক আছে, 4 ml মানে হচ্ছে কি ম্যাটার্নাল পেরিফেরাল ব্লাড ফিল্মে 50 লো পাওয়ার ফিল্ডে আমরা যদি 80টা ফিটাল আরবিসি পাই, তার মানে হচ্ছে ফিটোম্যাটার্নাল ট্রান্সফিউশন হয়েছে 4 ml। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেট করব কিভাবে ডোজটা আমরা ক্যালকুলেট করব হচ্ছে 1 ml এর জন্য 10 মাইক্রোগ্রাম, ঠিক আছে, 10 মাইক্রোগ্রাম ফর 1 ml। এভাবে আমরা ক্যালকুলেট করে কিন্তু অ্যান্টি-ডি দিতে পারি, মানে একদম ব্লাইন্ডলি 300 মাইক্রোগ্রাম না দিয়ে আমরা হচ্ছে এইভাবে ক্যালকুলেট করে, যেখানে হচ্ছে এই ক্লেহর ভেটকি টেস্ট করার ফ্যাসিলিটি আছে, সেখানে আমরা এটা করে একেবারে ক্যালকুলেট করে সেই অ্যামাউন্ট অ্যান্টি-ডিটা দিতে পারি। কিন্তু যেখানে ফ্যাসিলিটি নাই সেখানে তো আর আমরা এইটাতে যাবো না, আমরা 300 মাইক্রোগ্রাম ইন্টারমাসকুলারই দিব। আচ্ছা, এখন কখন অনেক বেশি ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়, হ্যাঁ, যখন কী কারণে আমি কালকেই বলেছিলাম যে আইওডি একটা কজ, ঠিক আছে। আর কি আছে, ট্রমাটিক ডেলিভারি যখন হয়, তারপরে ইনক্লুডিং সিজারিয়ান সেকশন, ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, মাল্টিপল প্রেগনেন্সি, অ্যাবডোমিনাল ট্রমা স্পেশালি ডিউরিং 3rd ট্রাইমিস্টার, আনএক্সপ্লেইন হাইড্রোসপিটালিস অ্যান্ড স্টিল বার্থ, এইসব ক্ষেত্রে হচ্ছে লার্জ ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়। সেই ক্ষেত্রে যদি আমাদের ক্লেহর ভেটকি টেস্ট করার ফ্যাসিলিটি থাকে, তাহলে আমরা এই টেস্টটা করে ক্যালকুলেট করে অ্যান্টি-ডি দিব, আচ্ছা। এভাবে তাহলে আমরা প্রিভেনশন করতেছি কীভাবে সেটা আমি বললাম, যে ডিউরিং প্রেগনেন্সি সব আরএইচ নন সেন্সিটাইজ মাদারকে আমরা 28 উইক্সে একটা দিলাম, আর 34 উইক্সে একটা দিলাম, আর ফলোইং ডেলিভারি উইদিন 72 আওয়ার্স ইফ নিউবর্ন ইজ পজিটিভ, তাহলে 300 মাইক্রোগ্রাম অ্যান্টি-ডি দিব। এছাড়া ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টারে কোনো ব্লিডি যেমন অ্যাবর্শন, ডিএনসি চলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে অ্যান্টি-ডি দিব, ঠিক আছে। যদি এক্সটার্নাল কেফালিক ভার্সন করি, তারপরে এপিএইচ হলে তারপরে আমরা হচ্ছে কি অ্যান্টি-ডি দিব। আচ্ছা, এর মধ্যে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে যদি বারবার রিপিটেড, অনেক সময় দেখা যায় না যে রিপিটেড পারভেশনে ব্লিডিং হচ্ছে, তখন একবার আমরা অ্যান্টি-ডি দিলাম, তারপরে কি আবার যখন ব্লিডিং হয় আবার কি অ্যান্টি-ডি দিব? উত্তরটা আছে হ্যাঁ, দিব। আচ্ছা, যদি রিকারেন্ট এপিসোড অফ ভ্যাজিনাল ব্লিডিং হয়, তা মানে আফটার 20 উইকস অফ জেস্টেশন, ঠিক আছে, মানে 20 সপ্তাহ পরে যদি রিপিটেড এপিসোডস অফ ভ্যাজিনাল ব্লিডিং হয়, তাহলে অ্যান্টি-ডি শুড বি গিভেন 6 উইকস ইন্টারভেল, ঠিক আছে। তখন আমরা অ্যান্টি-ডি থাকুক আর না থাকুক, আমাদের ওখানে যাওয়ার দরকার নাই। যদি 20 উইক্সের পরে রিপিটেড এপিসোড অফ পারভেশনাল ব্লিডিং হয়, তাহলে আমরা অ্যান্টি-ডি দিব 6 উইকস ইন্টারভেলে। এটা গেল হচ্ছে প্রিভেনশন। আচ্ছা, এখন আমি ডায়াগনোসিসে আসি। ডায়াগনোসিসটা আমরা কীভাবে করবো? প্রথমে আমরা হিস্ট্রিতে জিজ্ঞেস করবো যে একটা যদি আরএস নেগেটিভ মাদার আমাদের কাছে আসে, হ্যাঁ, অ্যান্টিনেটাল চেক আপের সময়, তখন আমাদের তাকে কিছু হিস্ট্রি নিতে হবে যে তার কি আগে কখনো ব্লাড ট্রান্সফিউশন বা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের কোনো হিস্ট্রি আছে নাকি, তার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ কি, এটা জিজ্ঞেস করতে হবে, এবং তার আগের
পাস্ট অবস্ট্রাকটিভ হিস্ট্রিটা ডিটেলসে নিতে হবে, যে তার আগে কোনো অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, হিস্ট্রি অফ ডিএনসি এসব আছে কি না, যদি থেকে থাকে তারপরে সে অ্যান্টি-ডি দিয়েছিল কি না, এবং তার আগের সকল প্রেগনেন্সিগুলার আউটকাম সহ জিজ্ঞেস করতে হবে যে সবগুলা বাচ্চার কত সপ্তাহে ডেলিভারি হয়েছে, কোনো সমস্যা হয়েছিল কি না, বাচ্চাগুলা বা কোনো আইওডি বা স্টিল বার্থ হয়েছিল কি না, কোনো হাইড্রোস ফিটালিস বা জন্ডিস হয়েছিল কি না তার বাচ্চাদের, অথবা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লেগেছিল কি না, এসব জিজ্ঞেস করতে হবে। এবং ডেলিভারির পরে সে অ্যান্টি-ডি নিয়েছিল কি না সেটা অবশ্যই জিজ্ঞেস করতে হবে। যদি কোনো বাচ্চা সে তার আগের কোনো বাচ্চা এফেক্টেড থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে যে কত সপ্তাহের দিকে তার বাচ্চা এফেক্টেড হয়েছিল। এটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমার এখনকার প্রেগনেন্সিতে সে যদি আগে তার একটা হিস্ট্রি থাকে যে তার কোনো বাচ্চার ফিটাল এফেকশন ছিল, তাহলে আমি এখনকার প্রেগনেন্সিতে সেই বাচ্চাটার ফিটাল এফেকশন কত হচ্ছে কিনা সেটা আমি 4 সপ্তাহ নর্মালি আমরা আরএস নেগেটিভ মাদারকে যখন থেকে আমরা ফিটাল এফেকশন দেখা শুরু করি, যদি তার হিস্ট্রি থাকে আগে তার যে এরকম কোনো বাচ্চার এফেক্টেড হওয়ার, সেক্ষেত্রে আমি প্রেজেন্ট প্রেগনেন্সিতে 4 সপ্তাহ আগেই শুরু করব ফিটাল মনিটরিংটা। সে কারণে আমাদের এই হিস্ট্রিগুলো সব ডিটেলস নিতে হবে। এবং প্রেজেন্ট প্রেগনেন্সিতে তার আর্লি ট্রাইমিস্টারে কোনো ব্লিডিং হয়েছিল কি না সেই হিস্ট্রিটাও আমাদেরকে নিতে হবে, ঠিক আছে এটা। আচ্ছা, আর তারপর আমরা এক্সামিনেশন করবো। এক্সামিনেশন জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে আরএস আইসোইমিউনাইজেশন মাদারের 2টা জিনিস অ্যাসোসিয়েটেড থাকে, একটা হচ্ছে প্রি অ্যাক্লাম্পসিয়া আর একটা হচ্ছে পলিহাইড্রামিয়াস, কাজে আর এনিমিয়া তো থাকতেই পারে। তাহলে আমরা 3টা জিনিস স্পেশালি দেখব কোনো আরএস নেগেটিভ মাদারের ক্ষেত্রে, একটা হচ্ছে এনিমিয়া, ব্লাড প্রেশার, ইডিমা, ঠিক আছে। আর পার অ্যাবডোমিনালি কী দেখবো, যেহেতু পলিহাইড্রামিয়াস বলেছি যে অ্যাবডোমিনাল গার্ডটা একটু বেশি থাকতে পারে, ঠিক আছে। এখন ইনভেস্টিগেশনের মধ্যে তো আমরা অবশ্যই মায়ের এবিও ব্লাড গ্রুপিং আরএস টাইপিং করব। যদি নেগেটিভ হয় তাহলে আমরা হাজব্যান্ডের এবিও ব্লাড গ্রুপিং এবং আরএস টাইপিং করব। এখন বাবা যদি আরএস পজিটিভ হয় সেক্ষেত্রে মানে নিয়ম যেটা সেটা হচ্ছে বাবার জেনোটাইপ করা, যে আরএস যে পজিটিভ সেটা কি হচ্ছে গিয়ে হোমোজাইগাস নাকি, মানে জাইগোসিটিটা আমাদের ডিটারমাইন করতে হবে এটা কি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস, ঠিক আছে। কেন সেটা লাগবে, কারণ যদি হচ্ছে গিয়ে হোমোজাইগাস হয়, মানে দুটাই যদি জিন ক্যাপিটাল ডি হয় তাহলে কিন্তু তার 100% বাচ্চাই আরএস পজিটিভ হবে। কিন্তু যদি হচ্ছে গিয়ে হেটারোজাইগাস স্টেট হয়, মানে একটা ক্যাপিটাল ডি আর একটা স্মল ডি থাকে, তাহলে সেক্ষেত্রে তার হচ্ছে গিয়ে 50% বাচ্চা আরএস পজিটিভ হবে, 50% বাচ্চা আরএস নেগেটিভ হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে কি যখনই একটা আরএস নেগেটিভ মা আসবে তখন হচ্ছে কি আমাদের বাবারও ব্লাড গ্রুপ করতে হবে, এবং বাবা যদি আরএস পজিটিভ হয় তাহলে তার জাইগোসিটি আমরা দেখব হোমোজাইগাস না হেটারোজাইগাস। তারপর আমরা অ্যান্টিবডি টাইটারটা করব বাই ইনডিরেক্ট কুম টেস্ট। ইনডিরেক্ট কুম টেস্ট সম্পর্কে আমি কিছুক্ষণ পর বলবো, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কুম টেস্ট। আচ্ছা, এখন এই অ্যান্টিবডি টাইটারটা 1:8, 1:16, 1:32 এরকমভাবে আমরা হিসাব করি, এবং ক্রিটিক্যাল লেভেলটা এক এক ইনস্টিটিউশনে এক এক রকম, কিন্তু 1:32 মানে এটা ক্রিটিক্যাল লেভেল, ঠিক আছে। আর আমরা আলট্রাসোনোগ্রাম করে ফিটাল, আচ্ছা এখন আমরা অ্যান্টিবডি টাইটার তো করলাম, এখন ফিটাল এফেকশন দেখি আমরা দুইভাবে, একটা হচ্ছে নন ইনভেসিভ প্রসিডিওর আর একটা হচ্ছে ইনভেসিভ প্রসিডিওর। নন ইনভেসিভ প্রসিডিওরে আমরা কীভাবে ফিটাল এফেকশনটা দেখতে পারি, একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, রিয়েল টাইম আলট্রাসোনোগ্রাফি, আর একটা হচ্ছে গিয়ে মিডল সেরেব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটি, ঠিক আছে, MCA PSV। এখন এটা হচ্ছে নন ইনভেসিভ প্রসিডিওর। আর ইনভেসিভ প্রসিডিওরের মধ্যে আমরা কীভাবে আমরা ফিটাল ইনফেকশন দেখতে পারি, অ্যামনোসিনথেসিস, কর্ডোসিনথেসিস এইসব, ঠিক আছে। আচ্ছা, এখন আলট্রাসোনোগ্রাম করে আমরা কি পাবো, যে আমরা একটা টার্ম জানি বুদ্ধাস পজিশন, ওইটা পাবো। আমি অলরেডি প্যাথোফিজিওলজিটা বলে ফেলেছি, যে আমি একটু বলি যে আলট্রাসোনোগ্রামে আমরা কী পাবো। আলট্রাসোনোগ্রাম করলে আমরা স্কাল্প ইডিমা পাবো, থিকেন ইডিমাটাস হচ্ছে কি প্লাসেন্টা পাবো, স্কিন থিকেনিং হয়ে যাবে, হ্যাঁ, সাবকিউটেনিয়াস ইডিমা পাবো, অ্যাসাইটিস পাবো, কার্ডিওমেগালি পাবো, কার্ডিওমেগালি থাকবে, হেপাটোস্প্লেনোমেগালি থাকবে, পেরিকার্ডিয়াল ইফিউশন থাকবে, পলিহাইড্রামনিওস থাকবে, ঠিক আছে, এসব কিছু পাবো আলট্রাসোনোগ্রামে। আর মিডল সেরেব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটিতে কী পাবো, যেহেতু বাচ্চা শরীরে এনিমিয়া থাকবে, এনিমিয়া মানে কি, মানে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তার মানে তার ব্লাডের হচ্ছে ভিসকোসিটি মানে ঘনত্বটা কমে যাচ্ছে, মানে ঘনত্ব যদি কমে যায় তাহলে তো ভেলোসিটিটা বেড়ে যাবে, তাই না। তাহলে হচ্ছে গিয়ে মিডল সেরেব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটিটা বেশি থাকা মানে হচ্ছে গিয়ে সেটা ইন্ডিকেট করে এনিমিয়া,
ঠিক আছে। তাহলে হচ্ছে কি মিড সিস্টোলিক আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটি যদি এনিমিয়া হয় তাহলে ভেলোসিটিটা বাড়বে। কেন বাড়বে আমি বললাম, কারণ এনিমিয়া হলে হিমোগ্লোবিন কমে যাবে, ব্লাডের ঘনত্ব কমে যাবে। এখন যদি ঘনত্ব কমে যায় তাহলে তো ভেলোসিটি বাড়বে, ঠিক আছে। এই কারণে আমরা মিডল সেরেব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটিটা বেশি পাবো। এখন কখন সিগনিফিকেন্ট? মিডল সেরেব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটি যদি 1.5 মাল্টিপলস অফ মিডিয়ামের বেশি হয় তাহলে বুঝতে হবে যে সিভিয়ার ফিটাল এফেকশন হয়েছে, ঠিক আছে, মানে বাচ্চা সিভিয়ারলি এফেক্টেড। আচ্ছা, এখন ইনভেসিভ প্রসিডিউরের মধ্যে হচ্ছে অ্যামনিওসিনথেসিস। অ্যামনিওসিনথেসিসটা আমরা কখন করি? এখন অ্যামনিওসিনথেসিস আমরা যদি কোনো মায়ের প্রিভিয়াসলি কোনো হিস্ট্রি না থাকে যে এফেক্টেড বেবির, মানে তার কোনো প্রিভিয়াস হিস্ট্রি নাই, তাহলে আমরা 30 to 32 উইক্সে অ্যামনিওসিনথেসিস করতে পারি। 30 to 32 উইক্সে। এখন সেকেন্ডটা করবো হচ্ছে কি আফটার 3 to 4 উইক্স। কিন্তু আমি আগেই বলছি যদি আগে পজিটিভ হিস্ট্রি থাকে প্রিভিয়াস এফেক্টেড বেবি তাহলে এটা অ্যাটলিস্ট 10 উইক্স আর্লিয়ার করতে হবে। আগে বেবিটা যে সময় এফেক্টেড হয়েছে তার থেকে 10 উইক্স আর্লিয়ার করতে হবে, ঠিক আছে, অ্যামনিওসিনথেসিস। আচ্ছা, এখন অ্যামনিওসিনথেসিসে আমরা কি দেখি? অ্যামনিওসিনথেসিস করে আমরা ফিটাল ব্লাড গ্রুপটা দেখতে পারি, আর সেরাম আর অ্যামনিওসিনথেসিসে আমরা বিলিরুবিন লেভেলটা দেখি, ঠিক আছে, বিলিরুবিন লেভেলটা দেখি এবং বিলিরুবিন লেভেলটা দেখি অ্যামনিওটিক ফ্লুইডে, এবং এটা হচ্ছে স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস করা হয় অ্যামাউন্ট অফ বিলিরুবিনটা দেখার জন্য। আচ্ছা, এখন আমরা কখন করবো অ্যামনিওসিনথেসিস? যদি অ্যান্টিবডি টাইটারটা যদি 1:8, হ্যাঁ, মানে এটা তো নর্মাল, 1:8 নিচে থাকলে অবস্থার নিচে তো নর্মাল। যদি অ্যান্টিবডি টাইটারটা যদি 1:8 বেশি হয়, হ্যাঁ, তাহলে আমরা বাচ্চাটা কি এফেক্টেড হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য অ্যামনিওসিনথেসিস করব। আর আগে যদি হিস্ট্রি থাকে যে তার আগের একটা বেবি এফেক্টেড হয়েছে, সেই ক্ষেত্রে কি আর আমাদের অ্যান্টিবডি টাইটার করার দরকার আছে? সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিবডি টাইটার করার কোনো দরকার নেই, তখন সরাসরি আমরা ফিটাল এফেকশন দেখব কীভাবে এই অ্যামনিওসিনথেসিস করে, ঠিক আছে। তাহলে অ্যামনিওসিনথেসিসটা কেন করি আমরা, কখন আমরা করি সেটা বললাম। যদি হিস্ট্রি না থাকে তাহলে 30 to 32 উইক্সে, 3 to 4 উইক্স পর আরেকটা করব। যদি আগের একটা হিস্ট্রি থেকে থাকে যে তার বাচ্চা এফেক্টেড হয়েছে সেক্ষেত্রে 10 উইক্স আর্লিয়ার করব। অ্যামনিওসিনথেসিস করে আমরা কি দেখি? অ্যামনিওসিনথেসিস করে আমরা বাচ্চা ব্লাড গ্রুপ দেখি, আর দেখি হচ্ছে বিলিরুবিনটা আমরা স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস করি, অপটিক্যাল ডেন্সিটিটা দেখা হয় বিলিরুবিনের, এবং এটা দেখে আমরা হচ্ছে লিলিস চার্টে আমরা এটাকে ফেলি, ঠিক আছে। আচ্ছা, এই অ্যামনিওসিনথেসিস কখন করব আমরা? যদি আগের তার হিস্ট্রি থাকে যে তার কোনো বাচ্চা এফেক্টেড হয়েছে তখন, আর যদি অ্যান্টিবডি টাইটারটা 1:8 বা তার বেশি হয়। আচ্ছা, এখন আমরা এটা কীভাবে ইন্টারপ্রিটেশন করব? এই যে বিলিরুবিনটা থাকে অ্যামনিওটিক ফ্লুইডে, সেটা অপটিক্যাল ডেন্সিটি সেটা হচ্ছে গিয়ে দেখা হয়, ঠিক আছে। দ্য অপটিক্যাল ডেন্সিটি অফ দ্য লাইকার কন্টেনিং বিলিরুবিন পিগমেন্ট ইজ অবজার্ভ অ্যাট 250 to 700 ন্যানোমিটার ওয়েভলেন্থ, ঠিক আছে। এখন অপটিক্যাল ডেন্সিটি অফ 450 যদি হয় সেটা তাহলে মানে প্রিডিক্ট করে যে মানে কত ফিটাল কতটা হিমোলাইসিস হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা অ্যামনিওসিনথেসিস করে অপটিক্যাল ডেন্সিটিটা দেখব অফ বিলিরুবিন ইন দ্য অ্যামনিওটিক ফ্লুইড বাই স্পেকট্রোফটোমেট্রি, হ্যাঁ, এবং এটাকে আমরা লিলিস জোনে একটা লিলিস চার্ট আছে সেই লিলিস চার্টে ফেলবো, ঠিক আছে। অপটিক্যাল ডেন্সিটি আর 450, মানে যদি বিলিরুবিনটা যদি হচ্ছে লিলিস জোন 1, 2 এবং 3, ঠিক আছে। অপটিক্যাল ডেন্সিটি 450 অফ বিলিরুবিন ইন দ্য অ্যামনিওটিক ফ্লুইড যদি 0.09 কম হয়, 0.09 কম হয় তাহলে লিলিস জোন 1, 0.09 থেকে 1.5 মধ্যে থাকে তাহলে লিলিস জোন 2, আর হচ্ছে কি যদি 1.5 বেশি চলে যায় তাহলে লিলিস জোন 3। এই লিলিস জোন 1, 2, 3টা আমাদের কেন দরকার? কারণ এটা আমাদের ম্যানেজমেন্টে দরকার, ঠিক আছে। তাহলে আমি ইনভেস্টিগেশনে তাহলে আমরা কী করলাম? প্রথমে ব্লাড গ্রুপ অফ বাবার ব্লাড গ্রুপ করলাম, জেনোটাইপ দেখলাম, অ্যান্টিবডি টাইটার দেখলাম, এবং ফিটাল এফেকশন দেখার জন্য আমরা কিছু নন ইনভেসিভ প্রসিডিওর যেমন আলট্রাসোনোগ্রাম, মিডিয়াল সেরেব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটি বা MCA, PSV, আর কিছু ইনভেসিভ প্রসিডিওর অ্যামনিওসিনথেসিস করবো। অ্যামনিওসিনথেসিস করে আমরা কি দেখব? বিলিরুবিন দেখব। বিলিরুবিনটা আমরা কি দেখি? অপটিক্যাল ডেন্সিটি ডিফারেন্সটা দেখি অ্যাট 450 ওয়েভলেন্থে, এবং এটাকে আমরা এই বিলিরুবিনটার মাত্রাটার উপর ডিপেন্ড করে এটাকে আমরা একটা চার্টে ফেলি, সেটাকে বলা হয় লিলিস চার্ট। লিলিস জোন 1, 2 এবং 3। আচ্ছা, এখন 1 হচ্ছে গিয়ে মাইল্ডলি ইফেক্টেড, মানে 0.09 কম হবে, আর লিলিস জোন 2 হচ্ছে গিয়ে মডারেটলি ইফেক্টেড, এটা 0.09 থেকে 1.5 মাঝখানে থাকবে, আর লিলিস জোন 3 সেটা 1.5 বেশি হবে।
এটা হচ্ছে গিয়ে অ্যামনিওসিনথেসিস করে আমরা বাচ্চা অ্যামনিওটিক ফ্লুইডে বিলিরুবিন থেকে দেখে সেটাকে আমরা লিলিস চার্টে ফেলে লিলিস জোন 1, 2, 3 এইভাবে ভাগ করবো। আর আদার কিছু ইনভেসিভ প্রসিডিওর আছে, যেমন কর্ডোসিনথেসিসটা আমরা কখন করি, যখন লিলিস জোন 3 অথবা মিডল সেরেব্রাটের পিক সিস্টোলিক ভেলোসিটি 1.5 মমের বেশি হয়, মানে যদি আমরা টের পাই যে বাচ্চাটা সিভিয়ারলি এফেক্টেড হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কর্ডোসিনথেসিস করব। কর্ডোসিনথেসিস করে আমরা কি দেখি, কর্ডোসিনথেসিস করে আমরা দেখি হেমাটোক্রিট, হ্যাঁ, অ্যানিমিয়াটা কতটুকু আছে, বিলিরুবিন আমরা দেখতে পারি, কিন্তু মেনলি আমরা হেমাটোক্রিট দেখি। দেখার উদ্দেশ্যটা কি? আচ্ছা, তাহলে আমি একটা জিনিস বললাম যে কর্ডোসিনথেসিস আমরা কখন করছি, যদি বাচ্চাটা সিভিয়ারলি এফেক্টেড থাকে, মানে আগে যে আমরা দুইটা প্রসিডিউর করছি, যদি আমরা মিডল সেরেব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটি অথবা সে যদি অ্যামনিওসিনথেসিস করার পরে লিলিস জোন 3-তে পড়ে, সেই ক্ষেত্রে মানে ইন্ডিকেট করতেছে বাচ্চাটা সিভিয়ারলি যদি এফেক্টেড হয় 34 উইক্সের বেশি, তাহলে আমরা ডেলিভারি করে ফেলবো, ঠিক আছে, টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি। কিন্তু যদি 34 উইক্সের কম হয়, সেই ক্ষেত্রে তো আমরা তখন ডেলিভারি করতে পারবো না। সেই ক্ষেত্রে তখন আমাদের কর্ডোসিনথেসিস করে দেখতে হবে যে তার এনিমিয়াটা কতটুকু। এনিমিয়া যদি 30%-এর হেমাটোক্রিট লেভেলটা যদি 30%-এর কম হয়, তাহলে আমরা ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন দিব, দিয়ে এটাকে আমরা হেমাটোক্রিট লেভেলটাকে 50% লেভেল পর্যন্ত বাড়াবো এবং চেষ্টা করবো এটা 34 উইক্স পর্যন্ত প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতে। তাহলে এই কর্ডোসিনথেসিস আমরা একদম সিভিয়ারলি এফেক্টেড বেবির ক্ষেত্রে করতেছি, কারণ হিমাটোক্রিট লেভেলটা করার জন্য যাদের এখনও ম্যাচুরিটি হয় নাই, যদি হিমাটোক্রিট কম থাকে তাহলে আমরা ইন্ট্রাইউটেরাইন ব্লাড ট্রান্সফিউশন করে আমরা বাচ্চাটাকে একটা ম্যাচুরিটি লেভেলে যখন পৌঁছাবে তখন ডেলিভারি করে ফেলবো, তখন আমরা কর্ডোসিনথেসিস করতেছি। এখন এই লিলি চার্ট, কর্ডোসিনথেসিস এগুলোর কিন্তু কিছু লিমিটেশন আছে, আসলে বলতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি কি বলবো কিনা বুঝতে পারছি না। আচ্ছা, তারপর আমি একটু দুটা কথা বলি। তো লিলি চার্ট আমি অলরেডি বলে ফেলেছি, এটা অ্যামনিওসিনথেসিস করে বিলিরুবিন লেভেলটা দেখে অপটিক্যাল ডেন্সিটি করে আমরা এটাকে লিলিস জোন 1, 2 এবং 3 এটাকে আমরা ফেলি। কিন্তু এটা লিমিটেশনটা কী যদি এটা 26 উইক্স থেকে মানে এটা আমরা লিলি চার্টটা আমরা দেখি, হ্যাঁ, অ্যামনিওসিনথেসিস করে বিলিরুবিন লেভেলটা আমরা পাই, যেটা 26 পর থেকে বেশি একুরেট হয়, এর আগে এটা ভালোভাবে দেখা যায় না, ঠিক আছে, মানে ভালো প্রেডিক্ট করতে পারে না। আর যদি হচ্ছে গিয়ে কিছু ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে, কখন মানে আমরা অ্যামনিওটিক ফ্লুইডে ফলস নেগেটিভ বিলিরুবিন পেতে পারি যদি মিকুনিয়াম স্টেইন থাকে, আর যদি পলিহাইড্রামনিওস থাকে, তাহলে সেটা হচ্ছে বিলিরুবিনটাকে ডাইলিউট করে ফেলবে। কাজে যদি বিলিরুবিন বেশিও থাকে সেক্ষেত্রে আমরা কম পাবো। তার মানে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে যদি মিকুনিয়াম স্টেইন হয় তাহলে আমরা ফলস রাইস পেতে পারি, ফলস ইমপ্রেশন অফ ইনক্রিজ বিলিরুবিন, আর যদি পলিহাইড্রামনিওস থাকে তাহলে হচ্ছে গিয়ে ফলস ইমপ্রেশন অফ ডিক্রিজ বিলিরুবিন। এটা হচ্ছে লিমিটেশন অফ লিলিস চার্ট। আর কি লিমিটেশন আছে বা কি সতর্কতা অবলম্বন করতে হবে অ্যামনিওসিনথেসিস করার সময়, যে আমরা অ্যামনিওসিনথেসিস করার সময় দেখা যায় যে মাইল্ড কন্ট্রাকশন হয়, সেখান থেকে প্রিটার্ম লেবারে চলে যায়, ঠিক আছে, বা ইনফেকশন হতে পারে। সেজন্য যে এটাই হচ্ছে লিলিস চার্ট অথবা অ্যামনিওসিনথেসিস করে যে আমরা লিলিস চার্টে ফেলি সেটার কমপ্লিকেশন। অ্যান্ড কর্ডোসিনথেসিসটা কি? কর্ডোসিনথেসিসটা আমরা বললাম যে সিভিয়ারলি এফেক্টেড বাচ্চাদের ক্ষেত্রে আমরা কর্ডোসিনথেসিস করি। কর্ড ব্লাড মানে হচ্ছে আম্বিলিক্যাল ভেইন থেকে আমরা পাংচার করে ব্লাড নিই এবং সেখানে আমরা কি দেখি, হেমাটোক্রিট লেভেলটা দেখি আর টোটাল বিলিরুবিন লেভেলটা দেখি। হেমাটোগ্লোবিন লেভেল যদি হচ্ছে গিয়ে 15%-এর কম হয় তাহলে বুঝতে হবে যে হাইড্রোফিটালিস ডেভেলপ করতে পারে ফিটাসে, সেক্ষেত্রে আমাদের ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন করতে হবে। মেনলি 30%-এর কম থাকলে আমরা ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন করি টু ইনক্রিজ দ্য হেমাটোগ্লোবিন লেভেল আপ টু 50%, ঠিক আছে। তাহলে আমরা কর্ডোসিনথেসিসটা একদম লাস্টে করব যদি হচ্ছে গিয়ে দুইটা মানে এর আগে দুইটা প্রসিডিওর, মানে হচ্ছে গিয়ে যদি অ্যামনিওসিনথেসিস করে এটা লিলিস জোন 3-তে পড়ে, অথবা হচ্ছে গিয়ে যদি MCA PSV যদি 1.5 মমসের বেশি হয় সেই ক্ষেত্রে আমরা, অথবা আলট্রাসোনোগ্রামে যদি আমরা হাইড্রোফিটালিস পাই সেক্ষেত্রে আমরা কর্ডোসিনথেসিস করব, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা ডিসঅ্যাডভান্টেজটা একই রকম, যে এটাতে অনেক রকম ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে, ম্যাটার্নাল আর ফিটাল ব্লাডের একটা মিক্সচার হওয়ার সম্ভাবনা থাকে, ফিটাল অনেক সময় দেখা যায় যে ফিটাল ডেথও হয়। আচ্ছা, এখন আমার মোটামুটি ইনভেস্টিগেশন শেষ, এখন আমি একটু ম্যানেজমেন্টটা বলবো। আমরা আসলে ম্যানেজমেন্টটা ওয়ার্ডে করি না, তো এই জন্য আমাদের কাছে ম্যানেজমেন্টটা একটু জটিল লাগে অথবা আমরা ভুলে যাই।
আচ্ছা, এখন ম্যানেজমেন্টটাকে আমরা প্রথমে দুইটা বড় হেডিংয়ে ভাগ করব অবস্টেট্রিক হিস্ট্রির উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম ইমিউনাইজ প্রেগনেন্সি অথবা তার আগে কোনো এফেক্টেড বেবির কোনো হিস্ট্রি নাই, সেই ক্ষেত্রে সেটা আরেকটা হেডিং হচ্ছে কি তার হচ্ছে কি প্রিভিয়াস এফেকশন আছে, বেবির হিস্ট্রি আছে। এখন যার কোনো হিস্ট্রি নাই অর্থাৎ ফার্স্ট টাইম ইমিউনাইজ প্রেগনেন্সি, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবডি টাইটারটা করব একটা বুকিং ভিজিটে। তারপর 20 উইক্সের পর থেকে 4 সপ্তাহ ইন্টারভেলে আমরা অ্যান্টিবডি টাইটারটা করতে থাকবো, ঠিক আছে। তার মানে হচ্ছে নন সেন্সিটাইজ মাদার অথবা নো হিস্ট্রি অফ প্রিভিয়াস এফেকশন, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবডি টাইটার করব বুকিং ভিজিটে আর 4 উইকলি ইন্টারভেল করব ফ্রম 20 উইকস, ঠিক আছে। এখন যদি অ্যান্টিবডি অ্যাবসেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে টার্ম পর্যন্ত নিয়ে যাব এবং তখন টার্মে গিয়ে ডেলিভারি করব। এখন এই যে 4 সপ্তাহ পর পর আমরা অ্যান্টিবডি টাইটার করতেছি, যদি পজিটিভ থাকে তাহলে সেই পেশেন্টকে আমরা সুপারভিশন করব ইকুইপড সেন্টারে, ঠিক আছে, ইকুইপ সেন্টারে। আর আমরা অ্যান্টিবডি টাইটারটা আরও ঘন ঘন হচ্ছে গিয়ে মনিটর করব এবং সিরিয়াল আলট্রাসোনোগ্রাফি করব 3 to 4 উইকসলি ইন্টারভেল ফ্রম 20 উইকস। 20 সপ্তাহ পরে 3 থেকে 4 সপ্তাহ পর পর আমরা হচ্ছে গিয়ে সিরিয়াল আলট্রাসোনোগ্রাম করব। আচ্ছা, মানে হচ্ছে কি তাহলে হচ্ছে কি আমরা দুইটা হচ্ছে গিয়ে হেডলাইনে ভাগ করতেছি। আমরা পড়তেছি নন সেন্সিটিভ মানে ফার্স্ট টাইম ইমিউনাইজ প্রেগনেন্সির ক্ষেত্রে কি ম্যানেজমেন্ট। তো অ্যান্টিবডি নাই, আমরা 4 সপ্তাহ পর পর কুম টেস্ট হচ্ছে গিয়ে রিপিট করতেছি। যদি কোনো অ্যান্টিবডি না থাকে টার্মে গিয়ে ডেলিভারি করব। আচ্ছা, আর যদি অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে তাহলে তাকে সুপারভিশন করব ইকুইপ সেন্টারে। আর যদি অ্যান্টিবডি টাইটারটা আমরা করব উইকলি ইন্টারভেলে এবং আলট্রাসোনোগ্রাফি করব 3 to 4 উইকস ইন্টারভেলে। এখন যদি কখনো আলট্রাসোনোগ্রাফিটা অ্যাবনর্মাল আসে অথবা হাইড্রোস ফিটালিস যদি আমরা দেখি আর যদি অথবা হচ্ছে গিয়ে অ্যান্টিবডি টাইটারটা যদি বেশি পাই অথবা পরপর দুটো অ্যান্টিবডি টাইটারটা যদি আমরা রাইজিং পাই সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে কি আমরা ওয়েট করব, সেই ক্ষেত্রে আরও 4 সপ্তাহ পরে একটা অ্যান্টিবডি টাইটার করবো না, সেক্ষেত্রে আমরা ফিটাল এফেকশনটা দেখব। ফিটাল এফেকশনটা আমরা কীভাবে দেখতে পারি আমি অলরেডি বলে ফেলেছি যে আমরা নন ইনভেসিভ প্রসিডিউর ইনভেসিভ প্রসিডিউরের মাধ্যমে করতে পারি। নন ইনভেসিভের মধ্যে আছে আলট্রাসোনোগ্রাম আর হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি পিক্সিস্টুলি ভেলোসিটি আর ইনভেসিভ মধ্যে অ্যামনিওসিনথেসিস, ঠিক আছে। তাহলে আমরা যদি অ্যান্টিবডি টাইটারটা পজিটিভ পাই এবং সেটা যদি বাড়তে থাকে অথবা আলট্রাসোনোগ্রামটা যেটা আমরা করব 20 সপ্তাহ পর 3 থেকে 4 সপ্তাহ পর পর আলট্রাসোনোগ্রাম করব সিরিয়াল আলট্রাসোনোগ্রাম, সেখানে যদি আমরা হাইড্রোস ফিটালিসের ফিচার পাই সেই ক্ষেত্রে আমরা ফিটাল এফেকশন দেখব। ফিটাল এফেকশন দেখে অ্যামনিওসিনথেসিস অথবা মিডল সেরেব্রাল আর্টারি পিক্সিস্টোলিক ভেলোসিটি দেখে আমরা তাকে 3টা জোনে ভাগ করব, লিলিস জোন 1, লিলিস জোন 2, লিলিস জোন 3, ঠিক আছে। আমি অলরেডি লিলিস জোনগুলো বলে ফেলেছি, এই জন্য আর এখন ডিটেলস বলছি না। এখন এই ম্যানেজমেন্টটা লিলিস জোন 1, 2, 3 ম্যানেজমেন্ট আমি একটু পরে বলছি। আচ্ছা, এখন একটা সাইড আমার শেষ, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইমিউনাইজ প্রেগনেন্সি নো হিস্ট্রি অফ প্রিভিয়াসলি এফেক্টেড বেবি। আচ্ছা, এখন আমি আরেকটা হেডিংয়ে যাচ্ছি, সেটা হচ্ছে হিস্ট্রি অফ এ প্রায়র ফিটাস এফেক্টেড বাই আইরিস ইমিউনাইজেশন। তার আগের একটা হিস্ট্রি আছে স্টিল বার্থ অথবা হাইড্রোস ফিটালিস অথবা আইওডি অথবা তার হচ্ছে গিয়ে যে ইকটেরাস গ্র্যাভিস নিওনেটারাম বা আগে তার একটা হিস্ট্রি আছে। সেই ক্ষেত্রে আমরা কী করব, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবডি টাইটার দেখা দরকার আছে কি দরকার নাই, তার বডি আমরা বুঝতেই পারতেছি যে আগে একটা বেবি ইফেক্টেড হয়েছে, আগে প্রেগনেন্সি ইফেক্টেড হয়েছে, মানে তার বডিতে অ্যান্টিবডি আছে, সেই ক্ষেত্রে আমাদের আর অ্যান্টিবডি টাইটার দেখা দরকার নাই। আমি বলছিলাম এর আগে যে নর্মালি আমরা 30 থেকে 32 সপ্তাহে আমরা একটা অ্যামনিওসিনথেসিস করি ফিটাল এফেকশন দেখার জন্য, কিন্তু এক্ষেত্রে আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি থাকে তাহলে আমরা 10 সপ্তাহ আগে অ্যামনিওসিনথেসিস করি এবং কোনো মানে প্রিভিয়াসলি ইফেক্টেড যদি হচ্ছে গিয়ে মানে প্রেগনেন্সি থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবডি টাইটার করব না, সরাসরি আমরা ফিটাল এফেকশন দেখব। এখন ফিটাল এফেকশন আমরা কীভাবে দেখি, ওই একইভাবে অ্যামনিওসিনথেসিস মানে নন ইনভেসিভ প্রসিডিউর, নন ইনভেসিভ আলট্রাসোনোগ্রাম, মিডল সেরেব্রাল আর্টারি পিক্সিস্টোলিক ভেলোসিটি আর ইনভেসিভ হচ্ছে অ্যামনিওসিনথেসিস। এই মিডল সেরেব্রাল আর্টারি পিক্সিস্টোলিক ভেলোসিটি সেটা হচ্ছে গিয়ে আর 1.5 হলে তো সিভিয়ারলি এফেক্টেড, আমি আগেই বলছি 1.5-এর কম হলে হচ্ছে গিয়ে মডারেটলি এফেক্টেড, আরও কম হলে হচ্ছে মাইল্ড এফেক্টেড। আর হচ্ছে অ্যামনিওসিনথেসিস করে আমরা হচ্ছে গিয়ে ওই যে 0.09 থেকে 0.9-এর কম হলে মাইল্ড, 0.09 থেকে 1.5 হলে মডারেটলি এফেক্টেড, আর 1.5-এর বেশি হলে সিভিয়ারলি এফেক্টেড অথবা লিলিস জোন 1, 2, 3, ঠিক আছে। আচ্ছা, এখন এই লিলিস জোন 1, লিলিস জোন 2, লিলিস জোন 3 এর ম্যানেজমেন্ট। আচ্ছা, ঠিক আছে। এখন লিলিস জোন 1 মানে হচ্ছে গিয়ে লিলিস জোন 1 মানে হচ্ছে গিয়ে মিডল সেরেব্রাল আর্টারি পিক্সিস্টোলিক ভেলোসিটি, সেটা হচ্ছে অথবা হচ্ছে গিয়ে
আমরা হচ্ছে গিয়ে বিলিরুবিন লেভেলটা কম পাচ্ছি, ঠিক আছে, লিলিজন 1, মানে এটা ইন্ডিকেট করতে হচ্ছে মাইল্ড ইনফেকশন। সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমরা টেস্টটা রিপিট করব 2 to 3 উইকলি, ঠিক আছে। 2 to 3 উইকলি আমরা টেস্টটা রিপিট করব। যদি অ্যামনোসিনথেসিসটা আমরা রিপিট করব 2 to 3 উইকলি, লিলিজন 1 থাকলে 2 to 3 উইকলি, ঠিক আছে। যদি তারপরেও রিপিটের রেজাল্টগুলোতেও যদি আমরা দেখি যে না সেই পেশেন্টটা লিলিজন 1-এর মধ্যেই পড়ছে, সেক্ষেত্রে আমরা প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করব টার্ম পর্যন্ত, ঠিক আছে। তার মানে লিলিজন 1 যদি হয় সেক্ষেত্রে আমরা অ্যামনোসিনথেসিসটা রিপিট করব 2 to 3 উইকলি, এবং রিপিটেড রেজাল্টটা যদি হচ্ছে গিয়ে যদি জোন 1-এই থাকে তাহলে আমরা প্রেগনেন্সিটা কন্টিনিউ করব টার্ম পর্যন্ত এবং টার্মে গিয়ে ডেলিভারি করব। কিন্তু যদি রিপিটেড রেজাল্টের মধ্যে এটা লিলিজন 2 অথবা 3-তে চলে যায় তাহলে ম্যানেজমেন্টটা হবে অ্যাকর্ডিং টু লিলিজন 2 অ্যান্ড লিলিজন 3। আচ্ছা, এখন লিলিজন 2 এর হচ্ছে গিয়ে ম্যানেজমেন্টটা কি? লিলিজন 2 এর যে ম্যানেজমেন্ট সেটা হচ্ছে গিয়ে লিলিজন 2 মানে কি, মিডিয়াল সেরেব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটিটা হচ্ছে কি 1.5-এর কাছাকাছি, মানে বেশি হলে তো সিভিয়ার, 1.5-এর কাছাকাছি, অথবা হচ্ছে গিয়ে সে হচ্ছে মডারেটলি ইফেক্টেড, মানে বিলিরুবিন লেভেলটা লিলিজন 2-তে পড়ছে। এখন লিলিজন 2-তে যদি পড়ে তাহলে আমরা কি করব, 1 সপ্তাহ পরে আরেকটা অ্যামনোসিনথেসিস করে দেখব। যদি আবারও হচ্ছে গিয়ে লিলিজন 2-তেই সে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, যে তার অ্যামনোসিনথেসিসটা আমরা রিপিট করব 1 to 2 উইকলি, ঠিক আছে। 1 to 2 উইকলি তার আমরা আলট্রাসোনোগ্রামটা রিপিট করব। তাহলে একটা বাচ্চার ফিটাল ইনফেকশন আমরা অ্যামনোসিনথেসিস করে দেখলাম যে সে লিলিজন 2-তে পড়ছে, তাহলে 1 সপ্তাহ পর আমরা আবার অ্যামনোসিনথেসিস করে দেখলাম যে সে আবার লিলিজন 2-তে পড়ছে, সেক্ষেত্রে আমরা অ্যামনোসিনথেসিস রিপিট করব কতদিন, 1 to 2 উইকলি, ঠিক আছে। এখন 1 to 2 উইকলি আমরা অ্যামনোসিনথেসিস রিপিট করার পরেও যদি আমরা দেখি যে না পরপর 2টা রেজাল্টেও সে জোন 2-তেই থেকে যাচ্ছে, তার মানে কি মডারেটলি এফেক্টেড হচ্ছে বেবিটা, এবং সেই ক্ষেত্রে আমরা জেস্টেশনাল এজটা দেখব। যদি জেস্টেশনাল এজটা 34 উইকসের বেশি হয় সেক্ষেত্রে আমরা ডেলিভারি করে ফেলবো, টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি। কিন্তু যদি 34 উইকসের কম হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে কর্টিকোস্টেরয়েড থেরাপি দিতে পারি, বা হচ্ছে গিয়ে কর্টিকোস্টেরয়েড থেরাপি দিয়ে আমরা লাং ম্যাচুরেশন হওয়া পর্যন্ত ইফেক্টেড হতে পারি। 34 উইকস হয়ে গেলে সেক্ষেত্রে আমরা 34 উইকসের পরে গিয়ে আমরা ডেলিভারি করব, ঠিক আছে। এটা হচ্ছে লিলিজন 2 মডারেটলি ইফেক্টেড। আর লিলিজন 3 মানে হচ্ছে সিভিয়ারলি ইফেক্টেড, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে আমরা অ্যামনোসিনথেসিস করে বিলিরুবিন অনেক বেশি পাচ্ছি, লিলিজন 3-তে পড়ে যাচ্ছে, আর হচ্ছে গিয়ে MCA PSVটা 1.5-এর বেশি। সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি সিভিয়ারলি ইফেক্টেড বেবি হয় তাহলে যদি আমরা জেস্টেশনাল এজ 34 উইকসের বেশি হয় তাহলে আমরা টার্মিনেশন করে দেব, ঠিক আছে। আর যদি 34 উইকসের কম হয় সেই ক্ষেত্রে কী হবে, তখন তো বাচ্চার লাং ম্যাচুরিটি হয় না, সেক্ষেত্রে আমরা যাব কোথায়, আমি আগেই বলছি, যদি লিলিজন 3 অথবা হচ্ছে গিয়ে MCB 1.5-এর বেশি হয় অথবা সিভিয়ারলি এফেক্টেড বেবি 34 উইকসে বেশি হলে টার্মিনেশন, আর যদি 34 উইকসে কম হয় সেই ক্ষেত্রে আমরা আরেকটা ইনভেসিভ প্রসিডিউরে যাব, সেটা হচ্ছে কর্ডোসিনথেসিস করে আমরা দেখি কি হেমাটোক্রিট লেভেল যদি 30%-এর কম থাকে তাহলে আমাদেরকে ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন দিতে হবে। হ্যাঁ, ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন আমরা দিব টু ইনক্রিজ দ্য হেমাটোক্রিট লেভেল আপ টু 50%, 50 পর্যন্ত বাড়ানোর জন্য আমরা ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন দিব। এই ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশনটা 1 to 2 উইকলি এটা রিপিটেড করা যায়। যদি হচ্ছে গিয়ে 1 to 2 উইকলি আমরা এটাকে রিপিট করতে পারি এবং ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন করে আমরা হেমাটোক্রিট লেভেলটা বাড়াবো 34 উইকস পর্যন্ত কন্টিনিউ করে তারপরে আমরা টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি করব। এটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ আরএস নেগেটিভ মাদার লিলিজন 1, লিলিজন 2 আর হচ্ছে লিলিজন 3। আচ্ছা, এখন হচ্ছে ম্যানেজমেন্ট অফ আরএস নেগেটিভ প্রেগনেন্সি ডিউরিং লেবারের সময় আমরা কী ম্যানেজমেন্ট দিব। স্পেশাল কেয়ার ডিউরিং ডেলিভারি আমাদের কী করতে হবে, ইমিডিয়েট কট ক্লাম্পিং করতে হবে। মেজার শুড বি টেকেন টু অ্যাভয়েড দ্য স্পিলেজ অফ ব্লাড ইনটু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, ঠিক আছে। ইমিডিয়েট কট ক্লাম্পিং করব, হ্যাঁ দিয়ে দাও। আমরা ইমিডিয়েট কট ক্লাম্পিং করব ডেলিভারির সময়, আমরা নর্মাল ডেলিভারির সময় আমরা ইমিডিয়েট কট ক্লাম্পিং করব, ঠিক আছে। আর সিজারিয়ান সেকশনের সময় একই, আমরা আরএস নেগেটিভ মাদারদের ডিউরিং ডেলিভারির সময় আমাদের ইমিডিয়েট কট ক্লাম্পিং করতে হবে। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে সিজারিয়ান সেকশনের সময় যাতে পেরিটোনিয়াল ক্যাভিটিতে কোনো স্পিলেজ অফ ব্লাড না হয়, আর ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। আর আর্গোমেটিং শুড বি অ্যাভয়েডেড, তার মানে ইমিডিয়েট কট ক্ল্যাম্পিং
measures should be taken to avoid spillage of blood into the peritoneal cavity. Manual removal of placenta should be avoided আর আর্গোমেটিন should be avoided. আর যে বাচ্চার কট ব্লাড আমরা নেই সেই কট ব্লাডটাকে আমরা আমাদের 5 ml ক্লট ব্লাড নিতে হবে। 3 ml আমরা হচ্ছে গিয়ে নন অক্সালেটেড ব্লাড নিব, নন অক্সালেটেড 3 ml ব্লাড। সেটাতে আমরা কি দেখব, ABC এবিও ব্লাড গ্রুপিং, বিলিরুবিন আর হচ্ছে কুম টেস্ট, ডিরেক্ট কুম টেস্ট করব। বিলিরুবিন দেখা নন অক্সালেটেড ব্লাডে, আর 2 ml নিব অক্সালেটেড ব্লাড, এবং সেখানে আমরা কি দেখব, হেমাটোক্রিট লেভেল আর রেটিকুলোসাইট। ঠিক আছে, এটা অনেক সময় জিজ্ঞেস করে যে কট ব্লাড আমরা কতটুকু নেই, 5 ml, 3 ml আর 2 ml। 3 ml নন অক্সালেটেড ব্লাড, সেক্ষেত্রে সেটাতে আমরা কি দেখি, এবিও ব্লাড গ্রুপিং, বিলিরুবিন আর কুম টেস্ট। আর 2 ml নিয়ে আমরা হচ্ছে গিয়ে অক্সালেটেড ব্লাড বা হচ্ছে নন ক্লটেড ব্লাড, সেটাতে আমরা দেখি হেমাটোক্রিট আর হচ্ছে রেটিকুলোসাইট। ঠিক আছে, আর বাচ্চার কী কেয়ার নিতে হবে, বাচ্চার কেয়ারের মধ্যে আছে হচ্ছে ডিরেক্ট কুম টেস্ট। আমরা হচ্ছে কি বাচ্চাদের ক্ষেত্রে ডিরেক্ট কুম টেস্ট করি অ্যান্টিবডি দেখার জন্য, আর মায়েদের ক্ষেত্রে আমরা করি ইনডিরেক্ট কুম টেস্ট। কুম টেস্টটা আরেকভাবে বলার পরে আবার আলোচনা করা যায়, কিন্তু এখন অলরেডি অনেক সময় হয়ে গেছে, এই জন্য আমি এত কিছু বলছি না। যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি করি, যে আমি বললাম যে কট ব্লাড নিয়ে আমরা হচ্ছে ডিরেক্ট কুম টেস্ট করি। ঠিক আছে, ডিরেক্ট কুম টেস্ট যদি নেগেটিভ হয় তাহলে আমরা বাচ্চাটাকে শুধু অবজারভেশনে রাখবো, বিলিরুবিন অ্যান্ড হিমোগ্লোবিন এস্টিমেশনটা আমরা রিপিট করব। যদি হচ্ছে গিয়ে ভালো থাকে তাহলে শুধু অবজারভেশন করলেই হবে। কিন্তু যদি ডিরেক্ট কুম টেস্ট পজিটিভ হয়, তার মানে হচ্ছে কি তার বাচ্চার বডিতে অ্যান্টিবডি আছে, সেই ক্ষেত্রে আমরা ফটোথেরাপি দিতে হয়। অনেক সময় এক্সচেঞ্জ ট্রান্সফিউশনও দেওয়া লাগতে পারে, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। ঠিক আছে, আচ্ছা আমি এখন ছোটো দুটো টপিকস বলতে চাই, না বললে আমার ভালো লাগছে না। একটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশনটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশনে আমরা কি করি, কখন করি। একটু আগে আমরা বলছি যে সিভিয়ারলি এফেক্টেড ফিটাস যদি আমরা করোসিনথেসিস করে হিমাটোক্রিট লেভেল যদি আমরা 30% কম পাই, সেক্ষেত্রে আমরা ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন করি। ঠিক আছে, ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশনটাতে কী করা হয়, যে ফিটাল আর মেনলি হচ্ছে গিয়ে বাচ্চার শরীরে আমরা কম্পিটেবল ব্লাড, মেনলি ও নেগেটিভ ব্লাডটাই ট্রান্সফিউজ করা হয়। ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন দুইভাবে করা যায়, একটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল আর একটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার। ইন্ট্রাপেরিটোনিয়াল সেটা হচ্ছে ব্লাডটা বাচ্চার পেরিটোনিয়াল ক্যাভিটিটাতে ইনজেক্ট করা হয়। ঠিক আছে, ইন্ট্রাপেরিটোনিয়াল, এবং সেই পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে ব্লাড বাচ্চার লিম্ফেটিক সিস্টেম দিয়ে অ্যাবজর্ব হয়ে ফিটাল সার্কুলেশনে চলে যায়। আর ইন্ট্রাভাস্কুলার যে ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন, সেটাতে ব্লাডটা ইনজেক্ট করা হয় আম্বিলিক্যাল সার্কুলেশনে। ঠিক আছে, আম্বিলিক্যাল সার্কুলেশনে। এবং এই ইন্ট্রাপেরিটোনিয়াল আর ইন্ট্রাভাস্কুলার ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশনের মধ্যে মেনলি ইন্ট্রাভাস্কুলারটাকে প্রেফার করা হয়, ইন্ট্রাভাস্কুলারটাকে মেনলি প্রেফার করা হয়। এবং হচ্ছে এই ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশনে মানে মানে এটা কিন্তু ভালো ফলাফলটা দেখা যাচ্ছে যে সার্ভাইভাল রেট ইজ 80% ফর হাইড্রোপিক ফিটাস অ্যান্ড 89.5% ফর নন হাইড্রোপিক ফিটাস। ঠিক আছে, মানে হাইড্রোস ফিটালিস মানে সিভিয়ারলি এফেক্টেড ফিটাস হলেই তো আমরা ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন করতেছি। দেখা যাচ্ছে যে ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন করলে সার্ভাইভাল রেট 80% ফর হাইড্রোপিক ফিটাস অ্যান্ড 89.5% ফর নন হাইড্রোপিক ফিটাস। কিছু কমপ্লিকেশন তো অবশ্যই আছে ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশনে, সেটাও একই রকম, যে ইউটেরাইন ইনফেকশন হতে পারে, ফিটাল ইনফেকশন হতে পারে, প্রম হয়ে যেতে পারে, পিটাম লেভার ডেভেলপ করতে পারে, অথবা এক্সেসিভ ব্লিডিং, মিক্সিং অফ ফিটাল অ্যান্ড ম্যাটারনাল ব্লাড হতে পারে, ফিটাল ডেথ হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন অফ নিউবর্ন। এটা লাগবে কিনা আমি জানি না, তারপর আমি একটু বলি যে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন অফ নিউবর্ন আমরা কখন করি। ইট ইজ এ লাইফ সেভিং প্রসিডিওর ইন সিভিয়ারলি এফেক্টেড হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। এটা কখন আমরা করব, আমরা যে কট ব্লাড নিলাম সেখানে যদি বিলিরুবিন লেভেলটা যদি 4 mg/dl এর বেশি হয়, অথবা হিমোগ্লোবিন লেভেলটা যদি 11 g/dl এর কম হয়, অথবা যদি বিলিরুবিন লেভেলটা 1 mg/dl/h বাড়তে থাকে। ঠিক আছে, ফটোথেরাপি দেওয়ার পরেও
সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করব। আর টোটাল বিলিরুবিন লেভেল যদি 20 মিলিগ্রাম পার ডিএল বা বেশি হয়, তাহলে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন কখন করতেছি? তিনটার ক্ষেত্রে যদি বিলিরুবিন লেভেল 4 মিলিগ্রাম পার ডিএলের বেশি হয়, অথবা হিমোগ্লোবিন লেভেল 11 গ্রাম পার ডিএলের কম হয়, অথবা যদি রাইজিং রেট অফ বিলিরুবিন ইজ 1 মিলিগ্রাম পার ডিএল পার আওয়ার ডিসপাইট ফটোথেরাপি, অথবা টোটাল বিলিরুবিন লেভেল যদি 20 মিলিগ্রাম পার ডিএলের বেশি হয়, সেই ক্ষেত্রে বাচ্চার এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগবে। আচ্ছা, এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের মাধ্যমে আমরা কি করি যে বাচ্চার যে পজিটিভ ব্লাড, ঠিক আছে, আমরা সেটার বদলে আমরা হচ্ছে কি একটু নেগেটিভ ব্লাড দিই। এখন নেগেটিভ ব্লাড দিলে আসলে এটা কি করে? নেগেটিভ ব্লাডটা আসলে তেমন কিছুই না, সেটা কিন্তু বাচ্চাকে, এটা আসলে একটা রিপ্লেসমেন্ট থেরাপি, ঠিক আছে, এটা একটা রিপ্লেসমেন্ট থেরাপি। এটা মেনলি হচ্ছে কি ওয়াশ আউট করে দেয়, যে একটা হিমোলাইজ যে ব্লাডটা আছে, যে আরবিসিগুলো আছে, সেই আরবিসিগুলোকে ওয়াশ আউট করে দেয় এবং অ্যানিমিয়াটাকে ইমপ্রুভ করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি টাইপের ব্লাড দিই? অবশ্যই আমরা আরএস নেগেটিভ ব্লাড দিব। সেম এবিও ব্লাড গ্রুপিং হলে ভালো, অর্থাৎ বাচ্চা যদি বি পজিটিভ হয় তাহলে আমরা চেষ্টা করব বি নেগেটিভ ব্লাডই দিতে। যদি বি নেগেটিভ না পাই তাহলে আমরা হচ্ছে গিয়ে কম্পিটেবল ব্লাড যেটা ও নেগেটিভ সেটা দিব, ঠিক আছে। আর অবশ্যই ফ্রেশ ব্লাড দিতে হবে, সেটা 7 days ওল্ড, মানে 7 দিনের কম পুরাতন ব্লাড হতে হবে। এবং কতটুকু আমরা দিব সেটা হচ্ছে 160 ml পার কেজি, 160 ml পার কেজি। আচ্ছা, এখন কোথায় দেওয়া হয়? এই জন্য হচ্ছে কি আম্বিলিক্যাল কর্ডটা একটু বড় রাখতে হয়, সেই আম্বিলিক্যাল ভেইনে আমরা দিব, ঠিক আছে। এটার মধ্যে কিছু প্রিকশন মেনটেন করতে হয়, সেটা হচ্ছে বাচ্চাটাকে রেডিয়েন্ট ওয়ার্মারের মধ্যে রাখতে হবে, এবং যে প্রসিডিউরের মাধ্যমে এই এক্সচেঞ্জ ট্রান্সফিউশনটা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে পুল অ্যান্ড পুশ হচ্ছে গিয়ে সিস্টেম। সেখানে আমরা হচ্ছে গিয়ে আমরা কি করব সেটাকে, সেখানে আমরা হচ্ছে গিয়ে আমরা 15 ml ব্লাডটা উইথড্র করবো। আম্বিলিক্যাল ভেনে করা হয়, আমরা আম্বিলিক্যাল ভেন দিয়ে 15 ml 15 ml ফিটাল ব্লাড উইথড্র করবো, এবং 10 ml হচ্ছে গিয়ে ব্লাড আমরা স্লোলি পুশ করব, ঠিক আছে, স্লোলি। আচ্ছা, আর এটা খুবই কেয়ারফুলি মনিটর করতে হবে। 100 ml ব্লাড ট্রান্সফিউশনের যখন হয়ে যাবে তখন আমাদের সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে, যাতে মেটাবলিক অ্যাসিডোসিস না হয়, এবং 1 ml অফ 10% ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে, ঠিক আছে, 1 ml অফ 10% ক্যালসিয়াম গ্লুকোনেট। এবং এই এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করার আগে এবং পরে হিমোগ্লোবিন এবং বিলিরুবিন লেভেলটা দেখতে হবে। এবং ট্রান্সফিউশন করার পরে কিছু কেয়ার আছে, বাচ্চাটাকে আমাদেরকে রেডিয়েন্ট ওয়ার্মারের মধ্যে রাখতে হবে, আম্বিলিকাসটাকে আমাদের মনিটর করতে হবে যে কোনো ব্লিডিং আছে নাকি। আর বিলিরুবিন লেভেলটা আমাদেরকে ট্রান্সফিউশনের পর 4 ঘন্টা পর আমাদের দেখতে হবে। তাহলে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন আমরা কখন করলাম সেটা আমি বললাম, যে বিলিরুবিন লেভেল যদি 4 মিলিগ্রাম পার ডিএলের বেশি হয়, অথবা হিমোগ্লোবিন পার্সেন্টেজ যদি 11 গ্রাম পার ডিএলের কম হয়, অথবা ফটোথেরাপি দেওয়ার পরেও যদি বিলিরুবিনটা বাড়তে থাকে কতটুকু 1 মিলিগ্রাম পার ডিএল পার আওয়ার, অথবা টোটাল বিলিরুবিন যদি 20 মিলিগ্রাম পার ডিএল বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করব। এটা হিমোলাইসিসটাকে প্রিভেন্ট করার জন্য করা হয়, এনিমিয়াটাকে কারেক্ট করার জন্য করা হয়, এবং এটা মেনলি একটা রিপ্লেসমেন্ট থেরাপি। এটা দেওয়া হয় যাতে অ্যান্টিবডিটা ওয়াশ আউট হয়ে যায়, এই কারণে। আর এটাতে আমরা আরএস নেগেটিভ ব্লাড দিব, সেম এবিও ব্লাড গ্রুপিং হলে ভালো হয়। যদি না পাওয়া যায় তাহলে ও নেগেটিভ ব্লাড দিব, অবশ্যই ফ্রেশ ব্লাড হইতে হবে, এবং অ্যামাউন্টটা কতটুকু আমরা দিব 160 ml পার কেজি। আর পুল অ্যান্ড পুশ মেথডে দেওয়া হয় 15 ml আমরা হচ্ছে পুল করব, তার বদলে 10 ml স্লোলি পুশ করব আম্বিলিক্যাল ভেইন দিয়ে, এবং প্রত্যেক 100 ml ব্লাড যাওয়ার পরে আমরা সোডিয়াম বাইকার্বনেট দিব অ্যাসিডোসিসটাকে প্রিভেন্ট করার জন্য, আর 10% ক্যালসিয়াম গ্লুকোনেট দেব। এবং এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করার আগে এবং পরে হিমোগ্লোবিন বিলিরুবিন লেভেলটা দেখতে হবে। বিলিরুবিন লেভেলটা 4 ঘন্টা পর আমাদের দেখতে হবে ট্রান্সফিউশন করার পরে। কমপ্লিকেশন কী ডেভেলপ করতে পারে? কমপ্লিকেশন ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড যে কমপ্লিকেশন ওগুলো হতে পারে, যেমন কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে ডিউ টু রেজড ভেনাস প্রেশার অ্যান্ড ওভারলোডিং অফ দ্য হার্ট, এয়ার এম্বোলিজম হতে পারে, ক্লটিং অ্যান্ড মেসিভ এম্বোলিজম হতে পারে, হাইপারক্যালেমিয়া, টিটেনি, অ্যাসিডোসিস, সেপসিস, হাইপোক্যালসিমিয়া, হাইপোগ্লাইসিমিয়া, কোয়াগুলোপ্যাথিস, যেহেতু থ্রম্বোসাইটোপেনিয়া, মানে ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড
রিলেটেড যে কমপ্লিকেশন সেগুলো হতে পারে। ডিলেড কমপ্লিকেশনের মধ্যে নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস, এক্সট্রা হেপাটিক পোর্টাল হাইপারটেনশন হতে পারে, অ্যান্ড আদার কমপ্লিকেশন, যেমন মানে মেনলি এগুলাই ইমিডিয়েট এবং ডিলেড কিছু কমপ্লিকেশন, মানে ব্লাড ট্রান্সমিশন রিলেটেড যে কমপ্লিকেশনগুলো ওগুলো হতে পারে। ঠিক আছে, সাথে সাথে আমাদের কী কী কন্টিনিউ করতে হবে, সাথে সাথে আমাদের ফটোথেরাপিটা কন্টিনিউ করতে হবে, ফেনোবারবিটন আমরা দিতে পারি, অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে পারি। আচ্ছা, এখন আমি জাস্ট কুম টেস্টটা বলে আমি আমার এই ভিডিওটা শেষ করতে চাই। কুম টেস্টটা না বলে শান্তি পাচ্ছি না, কারণ অ্যাকচুয়ালি দুইটা টপিকস বলে শেষ করতে চাই। একটা হচ্ছে কুম টেস্ট আর একটা হচ্ছে নন ইমিউনোহাইড্রোস ফিটালিসের কজ। কুম টেস্টটা হচ্ছে গিয়ে কি, কুম টেস্ট দুই রকম, একটা হচ্ছে ডিরেক্ট কুম টেস্ট আর একটা হচ্ছে গিয়ে ইনডিরেক্ট কুম টেস্ট। আচ্ছা, এখন আমরা জানি যে আরবিসির যে সারফেসে আছে দুই ধরনের অ্যান্টিজেন থাকে, একটা হচ্ছে এবিও অ্যান্টিজেন, একটা আরএস অ্যান্টিজেন। আরএস অ্যান্টিজেনটা যেটা, সেটা এবিও অ্যান্টিজেন যেটা, সেটা হচ্ছে মেনলি ইমিউনোগ্লোবুলিন এম টাইম পেন্টামার, সেটা সাধারণত অ্যাগ্লুটিনেশন করে। আর আরএস অ্যান্টিজেন যেটা, সেটা হচ্ছে গিয়ে ইমিউনোগ্লোবুলিন জি টাইপ, সেটা হচ্ছে গিয়ে অ্যাগ্লুটিনেশন করে না, মানে এটা হচ্ছে গিয়ে ইনকমপ্লিট অথবা নন অ্যাগ্লুটিনেটিং অ্যান্টিবডিজ আরএস যে অ্যান্টিজেনটা। ঠিক আছে, কাজে যখন এবিও যেভাবে সুন্দর করে অ্যাগ্লুটিনেশনটা হয়ে যায়, আরএস যে অ্যান্টিজেন অ্যান্টিবডিটা ওরকম সুন্দরভাবে অ্যাগ্লুটিনেশনটা হয় না। ঠিক আছে, এটা একটু ডিটেলস, এটা নিয়ে একটা ভিডিও করা যায় কুম টেস্ট নিয়ে, এত ডিটেলস আমি বলবো না, শুধু এতটুকু বলতে চাই যে মানে আরএস যে অ্যান্টিজেন যেটা, সেটা হচ্ছে কি অ্যাগ্লুটিনেটিং অথবা ইনকমপ্লিট আরবিসি অ্যান্টিবডি, আরএস অ্যান্টিবডি যেটা, সেটা সেজন্য যেহেতু অ্যাগ্লুটিনেশনটা হয় না, আমাদের বাইরে থেকে একটা এজেন্ট দিতে হয়, সেটার নাম হচ্ছে গিয়ে কুমস রিএজেন্ট। ঠিক আছে, কুমস রিএজেন্ট। এখন বাচ্চা তো আরএস পজিটিভ, তাই না? বাচ্চার আরএস পজিটিভ, তার মানে তার আরবিসিতে অলরেডি আরএস অ্যান্টিজেন আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট কুম টেস্টের মাধ্যমে আমরা তার অ্যান্টিবডিটা দেখব বাচ্চার শরীরে। সেখানে যে ডিরেক্ট অ্যান্টিবডির মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে বাচ্চার শরীরে আমরা অ্যান্টিবডিটা দেখতে পারি। কিন্তু দেখো, যখন এটা আমরা তো এটা বলতেছি হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন অথবা আরএস আইসোইমিউনাইজেশন, মানে কিছু অ্যান্টিবডি ম্যাটারনাল সার্কুলেশনের থেকে ফিটাল সার্কুলেশনে যাচ্ছে। ঠিক আছে, কিছু অ্যান্টিবডি ম্যাটারনাল সার্কুলেশন থেকে ফিটাল সার্কুলেশন যাচ্ছে, মানে ফিটাসের তো আরবিসিতে অলরেডি অ্যান্টিজেন আরএস অ্যান্টিজেন আছেই, এবং সাথে তার হচ্ছে গিয়ে সেরামে আরএস অ্যান্টিবডি আছে। কাজে বাচ্চাদের ক্ষেত্রে যদিও আমরা বলি যে ডিরেক্ট কুম টেস্ট, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ইনডিরেক্ট কুম টেস্ট দুটাই হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি। ঠিক আছে, দুটার মাধ্যমে আমরা দেখতে পারি, কিন্তু মেনলি আমরা ডিরেক্ট কুম টেস্টটাই বাচ্চাদের ক্ষেত্রে করি। আর মায়ের শরীরে তো আসলে মায়ের তো আরবিসিতে কোনো অ্যান্টিজেন নাই, হ্যাঁ, মা তো হচ্ছে আরএস নেগেটিভ। সেক্ষেত্রে মায়ের সেরামে হচ্ছে কি ফিটাল যে আরএস অ্যান্টিজেন থাকে, সেটা হচ্ছে গিয়ে ফিটাল যে আরএস অ্যান্টিজেন তার এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, এবং আমরা যদি বাইরে থেকে কুম রিএজেন্ট দিই, সেই কুম রিএজেন্টটা আরএস অ্যান্টিবডির সাথে বাইন্ড করে অ্যান্টিবডি কমপ্লিশন হয়ে অ্যাগ্লুটিনেশনটা হয়। ঠিক আছে, কাজে মায়ের শরীরে কিন্তু আমরা আরবিসি সার্ফেসে দেখতেছি না, সেরামে দেখতেছি। ঠিক আছে, এই কারণে মায়েতে যে কুম টেস্টটা করা হয় সেটাকে বলা ইনডিরেক্ট কুম টেস্ট। এটা আরেকটু ডিটেলসে পড়া যায় অথবা বলা যায়, সেটা এখন আমি আর এই লেকচারে এটা আর বেশি কন্টিনিউ করতেছি না, শুধু এতটুকুই বলতে চাই। সেটা হচ্ছে কি, বাচ্চার শরীরে ডিরেক্ট ইনডিরেক্ট দুইভাবেই আমরা অ্যান্টিবডি টাইটারটা দেখতে পারি, কারণ যেহেতু বাচ্চার আরবিসি সারফেসেও থাকে অ্যান্টিবডি আর সেরামেও থাকে। হ্যাঁ, সেরামে আসে কোথা থেকে? ম্যাটারনাল সার্কুলেশন থেকে। কিন্তু কিন্তু আমরা মেনলি বাচ্চাদের ডিরেক্ট কুম টেস্টটাই করি, কিন্তু মায়ের শরীরে যেহেতু আরবিসি সার্ফেসে থাকে না, সেরামে থাকে অ্যান্টিজেন অ্যান্টিবডিটা আরএস, কাজে আমরা মায়ের ক্ষেত্রে ইনডিরেক্ট কুম টেস্টটা করব। আচ্ছা, আর যেটা অনেকেই জিজ্ঞেস করে নন ইমিউনোহাইড্রোপসের কজ, আমরা অনেক সময় আলট্রাসোনোগ্রামে হাইড্রোস ফিটালিসের ফিচার পাই, মানে অ্যাসাইটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, তারপর হচ্ছে সাবকিউটেনিয়াস ইডিমা, স্কিন থিকনেস বেশি, স্কাল্প ইডিমা, এগুলো পাই। কিন্তু মা আরএস নেগেটিভ না, আরএস পজিটিভ। আর আমরা তো আরএস নেগেটিভ এমনিতে অনেকটুকুই প্রিভেন্ট করে ফেলি। হ্যাঁ, এ কারণে দেখা যায় যে আরএস আইসোইমিউনাইজেশনের কারণে হাইড্রোস ফিটালিস এখন খুব কমে গেছে, নন ইমিউনো হাইড্রোস ফিটালিসের বেশি। এ কারণে জিজ্ঞেস করা যে নন ইমিউনো হাইড্রোস ফিটালিসের কজ কী। নন ইমিউনো হাইড্রোস ফিটালিসের কজ কী কী আছে আমি একটু বলি। যে যে কোনো ধরনের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিতে নন ইমিউনো হাইড্রোস ফিটালিস হতে পারে, যেমন হচ্ছে গিয়ে ট্রাইজোমি 13, মানে হচ্ছে 13
1821 মানে প্যাটাও এডওয়ার্ড অথবা ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোমে হতে পারে, কনজিনিটাল কার্ডিয়াক লেশন যেমন কনজিনিটাল হার্ট ব্লক, সুপ্রাভেন্ট্রিকুলার ট্রাকিকার্ডিয়া, স্ট্রাকচারাল মেজর কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস, এগুলোতে হচ্ছে গিয়ে নন ইমিউনোফিটাল হাইড্রোপস হতে পারে। কনজিনিটাল কিছু অ্যাবনর্মালিটিস যেমন হচ্ছে ডায়াফার্মেটিক হার্নিয়া, রেনাল অ্যাবনর্মালিটি, এগুলোতে নন ইমিউনো হাইড্রোপস হতে পারে। হেমাটোলজিক্যাল কজগুলো ইম্পর্টেন্ট যেমন বিটা থ্যালাসেমিয়া, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডিফিসিয়েন্সি, লিউকোমিয়া অথবা এনিমিয়া, সিভিয়ার এনিমিয়াতে হচ্ছে নন ইমিউনো হাইড্রোপস ডেভেলপ করতে পারে। ইনফেকশন যেমন পার্ভোভাইরাস ইনফেকশন, রুবেলা ভাইরাস ইনফেকশন, টক্সোপ্লাজমা, সিফিলিস, সাইটোমেগালো ভাইরাস মানে টর্চ ইনফেকশন, হেপাটাইটিস ইনফেকশন, এগুলাতে নন ইমিউনো হাইড্রোপস ডেভেলপ করতে পারে। এছাড়া কিছু প্লাসেন্টাল এবং আম্বিলিক্যাল প্যাথোলজিতে করতে পারে যেমন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, কোরিওঅ্যাঞ্জিওমা, আম্বিলিক্যাল ভেন থ্রম্বোসিস, এগুলাতে। তবে নন ইমিউনো হাইড্রোপসটা কি? নন ইমিউনো হাইড্রোপস মানে হচ্ছে accumulation of extracellular fluid in tissues and serous cavities in condition other than RH ইনকম্পটেবিলিটি, ঠিক আছে? মানে RH ইনকম্পটেবিলিটি ছাড়া অন্যান্য কারণে হচ্ছে গিয়ে এক্সট্রাসেলুলার ফ্লুইড অ্যাকুমুলেশন হবে টিস্যুতে, সেরাস ক্যাভিটিতে, ঠিক আছে? এখানে আমরা কী কী ম্যানিফেস্টেশন পাবো? স্কিন থিকনেসটা বেড়ে যাবে 5 মিলিমিটারের বেশি, জেনারেলাইজ সাবকিউটেনিয়াস ইডিমা ফিটাসে পাবো, প্লাসেন্টাল এনলার্জমেন্ট পাবো, ইডিমা পাবো, পেরিকার্ডিয়াল ইফিউশন, প্লুরাল ইফিউশন, অ্যাসাইটিস, এসব পাবো। যেহেতু আমরা RH প্রবলেমটা অনেকটাই প্রিভেন্ট করতে পারি, দেখা যায় যে এখন ফিটাল হাইড্রোপসটা মোর দ্যান 70%ই নন ইমিউনো হাইড্রোপসের কারণেই হয়। কী কী কারণে হয় আমি অলরেডি বলছি, কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, যদি কনজিনিটাল কার্ডিয়াক লেশন থাকে, কনজিনিটাল রেনাল ডিজিজ থাকে, হেমাটোলজিক্যাল কিছু কন্ডিশন বিটা থ্যালাসেমিয়া অথবা সিভিয়ার এনিমিয়া, ইনফেকশনের কারণে টর্চ ইনফেকশন, হেপাটাইটিস, এসব কারণে নন ইমিউনো হাইড্রোপস ডেভেলপ করতে পারে। আসলে আমি এখানে অনেক ভুল কিছু বলে থাকতে পারি। এই লাস্ট ভিডিওতেও শেষের দিকে আমি একটু ভুল করেছিলাম। আমি বলেছিলাম যে RH পজিটিভ মাদার আর RH নেগেটিভ যদি ফিটাস হয়, আসলে জিনিসটা উল্টা হবে, মানে একটু আমার স্লিপ অফ দ্য টাং হতে পারে। আর আমি তো জাস্ট একটা ট্রেনিং, হয়তো যতটুকু আমি বুঝেছি অতটুকু বলতে চেষ্টা করেছি, অনেক ভুল থাকতে পারে। সবাই, আমি আশা করব আমার ভুলটা অ্যাভয়েড করে আপনারা হচ্ছে গিয়ে ভিডিওটা থেকে যদি একটু কিছু উপকার পান, সেটাই। আর আমি আসলে আপনাদের উপকারের থেকে নিজের উপকারের কথাটাই বেশি চিন্তা করেছি, যে আমি একবার যদি সবার সাথে শেয়ার করি, বিষয়টা আমার কাছে হয়তো ক্লিয়ার হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ইনশাল্লাহ আগামী তো আরও কিছু ভিডিও তৈরি করতে চাই। নেক্সট আমি একটা করোনা ভাইরাসের উপর ভিডিও তৈরি করব। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে নোটিফিকেশন পাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।